আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি দেখার কথা। আমাকে একটু প্রথমে ইনফর্ম করবেন যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, পাশাপাশি যারা যে যেখান থেকে আমাকে দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আর একটু জানাবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেই গ্রুপে ক্লাসটা শেয়ার দেওয়া হয়েছে কিনা একটু জানান। সবাই আমাকে একটু দ্রুত জানান। হ্যাঁ, আমরা যেহেতু ক্লাসটা শুরু করেছি। আচ্ছা, গুড। আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে আছেন। একটু জানাবেন যে পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, প্লাস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু ইনশিওর করবেন। পাশাপাশি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, গ্রুপে ক্লাসটা দেয়া হয়েছে কিনা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস দেয়া না হলেও আপনাদের উচিত হচ্ছে প্রতিদিন জাস্ট টাইমে ক্লাসে উপস্থিত হওয়া। এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে। তাও আমি একটু বলে দিচ্ছি, দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হয়েছে কিনা। মাঝার স্যারের নাম্বার, আচ্ছা গুড। সবাই বলছেন যে মোটামুটি ক্লিয়ার, তাহলে আমরা ক্লাস শুরু করব। আজকের আমাদের খুব দুর্দান্ত একটা টপিক পড়বে, সেটা হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। এই দুটো টপিকের উপরে আজকে ক্লাস আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। সবাই একটু খাতা কলম নিয়ে সবাই আশা করি বসে পড়েছেন, তাই না? আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ক্লাসটা ইম্পর্টেন্ট, তাই আমি একটু ওয়েট করব আমাদের বাকি বন্ধু যারা আছে তারাও ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনাদের ফ্রেন্ডদের মধ্যে যারা এখানে আছে তারা একটু কাজ করবেন, সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। একটু জানান সবাই। আচ্ছা আচ্ছা, সবাই একটু একটু কাজ করবেন, সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আয়েশা সিদ্দিকিয়া, বলেন কোশ্চেনটা ভাইয়া, কোশ্চেনটা বলেন, আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আশা করি যে আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি সময় ভাই তোমাদের জন্য। তোমরা আজকে জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ পরীক্ষা, যেটা সেই পরীক্ষায় অংশগ্রহণ করে একটা চমৎকার রেজাল্ট করে এসছো। অনেকে রেজাল্ট নিয়ে হতাশা থাকতে পারে, আমি এটা নিয়ে একটু কথা বলবো। রেজাল্ট নিয়ে একটু হতাশা থাকতে পারে, এটা নিয়ে আমি কথা বলবো আর কি ইনশাআল্লাহ। সাউন্ড কি, তো সবাই বলছে সাউন্ড হচ্ছে কেমন যে, মানে জিনা তারা আসা। সাউন্ড তো সবাই বলছে ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, সবাই যেটা বলছেন সাউন্ড ক্লিয়ার আছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সব ওকে, সব ওকে, যেহেতু সব ওকে আছে আমরা ক্লাসও ওকে ভাবে শুরু করে দেবো এখন ইনশাআল্লাহ। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সব ক্লিয়ার আছে আমি যতটুকু জানি। ঠিক আছে, লাইসা যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন, আরও বাকি যারা আছে তারাও যুক্ত হবেন। আচ্ছা, একদম পারফেক্ট, অনেকেই জানিয়েছেন ভাইয়া। জিন জিন সাউন্ড হচ্ছে, জিন জিন সাউন্ড হচ্ছে, মানে কোথায় জিন জিন সাউন্ড হচ্ছে? আমাদের এখানে তো হচ্ছে না, মেবি আপনার ওখানে হচ্ছে কিনা আমি জানি না শিওর ভাইয়া। এখানে হচ্ছে না, আপনি একটু দেখবেন আপনার নেটটাকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, তাহলে আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা যেটা আলোচনা করব, সবাই একটু টপিকটার নাম লেখেন। টপিকটার নাম হচ্ছে নত্যবিধান। আমাকে প্রথম যেটা জানাবেন সেটা হচ্ছে বিধান শব্দের অর্থ কী। এই বিধান অর্থ কী? বিধান অর্থ হচ্ছে নিয়ম। ভাইয়া, আমাদের যে এক্সাম নিতেছে সেটা আমি দিতে পারতেছি না। আচ্ছা, এগুলাই এক্সাম সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে এগুলো নিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা সেভাবে ওখানে যোগাযোগ করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর এই যে এছাড়া হচ্ছে আপনারা সরাসরি আইডিতে নক দিবেন, ওই কি বলে এটাকে নাম, মাঝার ভাই আইডিতে নক দিবেন। ঠিক আছে,
তাহলে আশা করি ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে ওখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। ঝুমি আমায়া বলেছে যে ভাইয়া এক্সাম খারাপ হয়েছে, এটা নিয়ে 1 মিনিট একটু কথা বলবো, তারপরে আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া দুইটা, শোনো। প্রথম বলো যে যারা এক্সাম খারাপ হয়েছে অতিরিক্ত কমেন্ট করো না। আজকের একটা খুবই অন্যরকম একটা দিন সবার জন্য, আমি জানি এই জিনিসটা আমিও পার করে এসেছি। আমি ফুললি রেসপেক্টফুল টু ইউ যে তোমরা অনেক চেষ্টা করছো, চেষ্টা করা সত্ত্বেও অনেকে হয়তো বা ভালো করতে পারো নাই, বা অনেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছো, আবার অনেকে আছে যাদের ভালো করার স্বপ্ন ছিল সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে এক্সামগুলো পুরোপুরি না হওয়ার কারণে, এরকমও আছো। সবাইকে আমি যেটা প্রথম অনুরোধ করবো যে ভাই আগে একবার বলো আলহামদুলিল্লাহ। অনেকের রেজাল্ট তো অনেক খারাপ হয়েছে, সেই তুলনায় তোমার রেজাল্ট তো যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ভালো মনে করছেন দিয়েছেন। এরপরও তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সুযোগ রাখছে কিনা আমি জানি না, যদি বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রাখে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, এটা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে এরপরের মেন কথা যেটা হচ্ছে তোমার রেজাল্ট যা হোক, তুমি যদি একটা ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারো তাহলে তুমি আর পেছন দিকে তাকাবা না, এটা হচ্ছে আমার অনুরোধ। তুমি যদি যে ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারো তোমার রেজাল্টের উপরে অনেক বেশি মার্ক ভ্যারি করে না, ভ্যারি করে হচ্ছে তুমি এই সময়টায়, এখন যে সামনে 2-3 মাস আছে ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য, এই 2-3 মাস তুমি কি করছো এর উপর ডিপেন্ড করছে তুমি আসলে কোথায় গিয়ে দাঁড় করাবা নিজেকে, আগের রেজাল্ট না। তুমি একটা বিষয় বিশ্বাস করো আর না করো ভাই, তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও, তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দুনিয়ার কেউ জিজ্ঞেস করবে না। আর যদি তুমি ভালো ইউনিভার্সিটিতে চান্স না পেতে পারো তাইলে কিন্তু তোমাকে অবশ্যই এসএসসি, এইচএসসি, জেএসসি এমনকি পিএসসিটাও জিজ্ঞেস করতে কেউ দ্বিধা করবে না। তাই আমার অনুরোধ থাকবে, হাত জোর করে অনুরোধ, তোমরা আমার ছোট ভাই বোনের মতো, হাত জোর করে অনুরোধ, আল্লাহর হস্তে রেজাল্ট যা হয়েছে এটা নিয়ে শুকরিয়া থাকো আলহামদুলিল্লাহ। এরপরে প্রতিটা সেকেন্ড 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 তুমি পড়ায় কাজে লাগাও, প্রতি সেকেন্ড পড়ায় কাজে লাগাও, ইনশাআল্লাহ ইউ উইল বি দ্য উইনার। তুমি ইনশাআল্লাহ জয়ী হবা, তুমি জয়ী হবা ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছো? বাকিটা আল্লাহর উপরে ভরসা ছেড়ে দাও, আল্লাহর উপরে নিয়ত করো, ভালো একটা মান্যত করো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের কলেজের হিউম্যানিটিজের একটা জিপিএ আসছে, ওইটা আমি সাইমুন হোসেন বলেছে, ধন্যবাদ সাইমুন, মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। ডিউতে এক্সাম কবে হবে ভাইয়া? শুনলাম ডিসেম্বরের শেষ সপ্তাহে হওয়ার একটা আলোচনা হয়েছে। ক্লাস কি শুরু হয়েছে? আসলাম এখন, আমরা ক্লাস শুরু করছি, এর বাইরে একটু আলোচনাও করেছি। আর দয়া করে কেউ কাউকে এরকম কংগ্রেচুলেশন রিপ্লাই করো না, এটা আমার খুবই বিরক্ত লাগে। ভাইয়া আমার ইংরেজি খারাপ হয়েছে, সব বড় ভাই বলছে আমি নাকি চান্স পাবো না। ফরহাদ ইসলাম, এই সমস্ত বড় ভাইদের কথা শুনবা না আল্লাহর হস্তে। তোমাদেরকে আমি বলেছিলাম, আমি একটা গ্রুপ দিয়েছিলাম তোমাদের বিভিন্ন প্রবলেম নিয়ে প্রশ্ন করার জন্য, যারা ওই গ্রুপে আছো তারা ওই গ্রুপে বিভিন্ন প্রবলেম নিয়ে প্রশ্ন করবা, তোমার যা জানা দরকার আশা করি আনসার পাবা, সব পড়াশোনা সংক্রান্ত। আর যারা এরকম গ্রুপে অ্যাড নাই তারা কিন্তু ওই গ্রুপে যুক্ত হয়ে নিবা, ঠিক আছে। একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এতে তোমার কি হবে, তুমি মানে খুব সহজেই নিজের মনের ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবা। যারা ওই গ্রুপে আছো তারা অবশ্যই জানো যে ওখানে প্রশ্ন করলে মোটামুটি উত্তর হয় বা আলোচনা হয়, এটা নিয়ে সবাই আলোচনা করবা ওখানে প্রশ্নে, ঠিক আছে। বোর্ড চ্যালেঞ্জ দিলে আসবে কি আসবে না সেটা আমি জোর দিয়ে বলতে পারি না, কিন্তু একটা সম্ভাবনা যেহেতু থাকে বা একটা সুযোগ যেহেতু আছে, তুমি অবশ্যই তুমি নিজের প্রতি কনফিডেন্ট থাকলে অবশ্যই তুমি এটা চ্যালেঞ্জটা করবা, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে। আচ্ছা, গ্রুপে হচ্ছে আমাকে তোমরা একটু নক দিও, মেসেঞ্জার আমার আইডি যেটা আছে আইডিতে নক দিও, তাহলে আমি তোমাকে ইনশাল্লাহ যুক্ত করে নিব, ঠিক আছে। আমার আইডিতে নক দিও, আমি যুক্ত করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি তোকে লিঙ্কটা দিয়ে দেবো আইডিতে নক দিলে আর কি, এটা হচ্ছে মূল কথা। তুমি ওখানে মোটামুটি সব যত প্রশ্ন আছে না, প্রশ্নগুলোর উত্তর ওখানে দেওয়া হয়, অনেকেই গ্রুপে থাকতে পারো, তারা হয়তো বা বিষয়টা জানো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ পিয়াত হোসেন, যেটা বলছিলাম নত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য ন যে আছে, একটু লেখো সবাই, মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে বলা হয় কি? নত্যবিধান। মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে কি বলা হয়? নত্যবিধান। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, একটু সবাই লিখে নাও, মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে কি বলা হয়? নত্যবিধান। আচ্ছা,
সবাই একটু লিখে নাও। এখন আরেকটা কথা লিখবা, এই নত্যবিধান ব্যবহৃত হয় অর্থাৎ মূর্ধন্য ন ব্যবহৃত হয় কেবল তৎসম বা সংস্কৃত শব্দের বানানে। তৎসম শব্দের বানানে। কোন শব্দের বানানে? তৎসম শব্দের বানানে। এই জায়গাটায় এই যে মুরসালিন, এটা তোমাদের চেয়ে আমাদের টেনশন বেশি, আর তাড়াতাড়ি শেষ করলাম। যদি ভালো করে না বুঝলা তাহলে লাভ তো হবে না, তাহলে তো লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছি সবাই একটু লেখো। তৎসম শব্দের বানানে কি হয়? নত্যবিধান বা মূর্ধন্য ব্যবহৃত হয়। সবাই কথা কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এরপর আমরা কয়েকটা রুলসের মাধ্যমে এই নিয়মগুলো শেখার চেষ্টা করব, নত্যবিধান এবং সত্যবিধান উভয়টাই। সবাই একটু 1 নাম্বার রুলসটা লেখো। 1 নাম্বার রুলসটা, যদি কোনো শব্দের বানানে এরকম দেখো কি র, তারপরে কি আছে রেফ, রফলা, রি, তারপরে আছে কি রিকার, মূর্ধন্য স এবং ক্ষীয় থাকে এবং তৎপরবর্তীতে কোনো ন হয়, তবে সেই ন মূর্ধন্য ন হবে। সবার লেখা আছে সেটা? রুলসটা লেখো সবাই। আচ্ছা, কথা কি ক্লিয়ার এটা? আচ্ছা, থ্যাংক ইউ। যা বলছিলাম, যদি কোনো শব্দের বানানে এই বর্ণগুলো থাকে এবং তৎপরবর্তীতে, এগুলোর ইমিডিয়েট পরে যদি কোনো ন হয়, তবে সেই নটা কি হবে? মূর্ধন্য ন হবে। এটা হচ্ছে রুলস। সবাই আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার কয়েকটা উদাহরণ দেখো। যেমন দেখো, আমি একটা উদাহরণ লিখলাম এরকম, আমি লিখলাম ধারণ। বলো তো এই ধারণ বানানে কি মূর্ধন্য ন হবে কি না? আমাকে একটু আনসার করো। ধারণ বানানে কি মূর্ধন্য ন হবে? অবশ্যই হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানে রয়ের পরবর্তীতে কি আসছে? ন আসছে। কার পরে বলো তো? রয়ের পরে ন আসছে। একটু খেয়াল করতে হবে। আর রয়ের পরে ন আসলে সেই রয়ের প্রভাবে পরবর্তী নটা কি হবে? মূর্ধন্য ন হবে। আমি একটা শব্দ লিখলাম রণু। এই রণু বানানো কোন ন হবে? মূর্ধন্য ন হবে। কেন মূর্ধন্য ন হবে? কারণ এখানেও ঠিক একই রকমভাবে রয়ের পরে কিনে আসছে? ন আসছে। কথা কি ক্লিয়ার? কিন্তু মনে রাখতে হবে, এই যে শব্দটা লিখলাম না বরণ, এই বরণ বানানে কিন্তু মূর্ধন্য হবে না, কারণ এটা দেশি শব্দ। এটা কি শব্দ? দেশি শব্দ। আর দেশি শব্দের বানানে সাধারণত মূর্ধন্য হয় না। সবাই একটু লিখবা, দেশি শব্দের বানানে সাধারণত মূর্ধন্য হয় না। সবাই একটু লিখছো? দেশি শব্দের বানানে সাধারণত মূর্ধন্য হয় না। আচ্ছা, সবাই রুলসটা লিখছো আশা করি, তাই না? আচ্ছা, যদি এটা লিখে থাকো তাহলে একটু খেয়াল করো, এই বরণ বানানে কেন মূর্ধন্য হয় না? কারণ এটা দেশি শব্দ, তাই না? আচ্ছা, এরপর একটা বিষয় খেয়াল করতে হবে। আমি লিখলাম মেয়ে, একটা যে বরণ মানে কি, অনেক সময় ডালা দিয়ে মেয়ে বরণ করে না বিয়ের সময়। তোমাদেরকে এরকম মনে করো, যারা ছেলেরা আছে ছেলেদের জন্য ছেলের বউদেরকে বরণ করবে, আর যারা মেয়েরা আছে তাদের নিজেদেরকেই বরণ করবে, তাই না? আচ্ছা, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আবার কি সুন্দর, মেয়েটার বরণ সুন্দর। এই বরণ মানে একটা অর্থ আছে, বরণ অর্থ হচ্ছে রং, গায়ের রংকে কি বলা হয়? বরণ। মেয়েটার বরণ সুন্দর, পাশাপাশি মেয়েটার কি সুন্দর বলো তো? চরণ সুন্দর। এই চরণ বানানে কোন ন? মূর্ধন্য ন। শুধু এটা সুন্দর না, মেয়েটার গায়ের বর্ণ সুন্দর, বর্ণ। এবার বলো তো, বর্ণ বানান নটা মূর্ধন্য কেন হয়েছে? কারণ রেফ আসছে এবং রেফের পরবর্তী ন কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। কার প্রভাবে? রেফের প্রভাবে। মনে রাখতে হবে, বাংলা বর্ণমালায় প্রভাব সৃষ্টিকারী বর্ণ হচ্ছে এই 7টা। কয়টা? 7টা। এই 7টা বর্ণের প্রভাবেই পরবর্তী নটা মূর্ধন্য হয়। কথাটা ভালো করে শোনো, এই 7টা বর্ণের প্রভাবে পরবর্তী নটা কি হয়? মূর্ধন্য ন হয়। কটা বর্ণের প্রভাবে? 7টা বর্ণের প্রভাবে। বাংলা বর্ণমালায় প্রভাব সৃষ্টিকারী বর্ণ কটা বলছিলাম? 7টা। এটা মাথায় রাখবা সবাই। আবার একটু লিখলাম, মেয়েটার আরো কি সুন্দর, বর্ণের পাশাপাশি মেয়েটার কর্ণ সুন্দর। কর্ণ মানে কি বলতো? কান। কেন কর্ণ বানানে মূর্ধন্য হয়েছে? কারণ রেফের পরে ন আসছে। এখন এই কর্ণ সুন্দর হওয়ার কারণ হচ্ছে কর্ণে কি পড়ছে? স্বর্ণ পড়ছে। কর্ণ কি পড়ছে? স্বর্ণ পড়ছে। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এত সুন্দর বরণ, চরণ, কর্ণ আর স্বর্ণ দেখে ছেলের মন হয়ে গেছে কি? চূর্ণ। বুঝতে পারছো? এখন মেয়ের ছিল নাকবোচা, এই নাকবোচা মেয়ে দেখে ছেলে পছন্দ করে ফেলছে, তাই ছেলের মার মন হয়ে গেছে কি? বিচূর্ণ।
এবার তুমি বলো বিচূর্ণ বানানে কোন ন? মূর্ধন্য ন। বুঝে আসছে? এখন একটু খেয়াল করো, মেয়ের সব কিছু ঠিক থাকলো, মগার পিম্পল ছিল গালে, মানে ব্রণ। এবার বলো ব্রণ বানানে কোন ন? মূর্ধন্য ন। কার প্রভাবে নটা মূর্ধন্য ন হয়েছে? রফলার প্রভাবে। এইটা মাথায় রাখতে হবে, কার প্রভাবে? রফলার প্রভাবে। গালে ব্রণ থাকলো, আবার ভালো ছিল মেয়েটার চুলের ঘ্রাণ, আর এই ঘ্রাণ শুকেই পাগল হয়েছে ছেলেটার প্রাণ। আর তাতে খুশি হয়ে মেয়েটা ছেলেটাকে দিয়েছে কিছু ত্রাণ। এবার বলো ত্রাণ বানানে কোন ন? মূর্ধন্য ন। ঠিক আছে? কেন? রফলার পরবর্তী ন কি হয়েছে? মূর্ধন্য ন হয়েছে। বুঝতে পারছো? এখন ছেলেটা যেহেতু মেয়েটাকে অনেক ভালোবাসতো, তাই তাকে বারবার দেখতে যেত, আর দেখতে গিয়ে অনেক টাকা ঋণ করছে। কি করছে? ঋণ করছে। এই ঋণ বানানে কোন ন হবে? মূর্ধন্য হবে। কেন? কারণ হচ্ছে, একটু খেয়াল করবা, এই ঋণের রিয়ের পরে যে ন হয়, সাধারণত সে নটা কি হয়? মূর্ধন্য ন। কারণ রি একটা প্রভাব সৃষ্টিকারী বর্ণ। ঠিক আছে? এবার একটু খেয়াল করতো, যে ঋণ করে তাকে আমরা ঋণী বলি না ধনী বলি? অবশ্যই ঋণী বলি। তার জীবন ঋণাত্মক নাকি ধনাত্মক? অবশ্যই তার জীবন ঋণাত্মক হবে। কথা কি ক্লিয়ার? এখন মেয়েটা কিন্তু এরকম ছেলেটাকে ভালোবাসে না। সে ছেলেটাকে দেখলেই বলে আই হেট ইউ, আমি তোমাকে কি করি? ঘৃণা করি। এই ঘৃণা বানানো কোন ন? মূর্ধন্য ন। কেন মূর্ধন্য হয়েছে? কারণ এখানেও ঠিক একই রকম ভাবে রিকারের পরবর্তী ন কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। কথা কি ক্লিয়ার? এখন এবং মেয়েটা তাকে বলে দিচ্ছে যে তুমি আর আমার কাছে আসবা না, তোমাকে আমি তৃণর মতো মনে করি। বলো তো তৃণ মানে কি? তৃণ মানে কি? ঘাস। বলছো তোমার আমি ঘাসের মতো মনে করি, যদি আরেকবার আসো তাহলে গরু দিয়ে খাওয়াই দেবো। বুঝতে পারছো? মেয়েকে ছেলেকে থ্রেট দিচ্ছে কি? আরেকবার আসলে গরু দিয়ে খাওয়া দিবে। এখন মেয়েরা যে এরকম করে, এটার কারণ কি বলো তো ছেলেরা? কারণ মেয়েরা প্রকৃতপক্ষে কেমন হয় দেখি সব ছেলেরা বলতে পারো কিনা? মেয়েরা কেমন হয়? পাষাণ। মেয়েরা কেমন হয়? পাষাণ হয়। ঠিক আছে? কারণ হচ্ছে এই পাষাণের আবার কি হয়েছে? দুষ্ট লোকের আবার ভাষণ ভালো থাকে না, মিষ্টি ভাষণ থাকে মেয়েদের, তাই না? মিষ্টি মিষ্টি কথা বলে একদম জীবনটাকে নষ্ট করে দিয়ে চলে যাবে, তাই না? এই জন্যই নষ্ট জীবনে এখন যাওয়া যাবে না। এগুলো শয়ের পরে যে ন হবে, সেই ন কি হবে? মূর্ধন্য ন হবে। এখন কথা হচ্ছে, মেয়ে যে পাষাণ হয়েছে রেখে এমনি এমনি হয়েছে না, কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে, এই মেয়ে বুঝতে পারছে এই ছেলে যেহেতু অনেক টাকা ঋণ করছে, তাহলে সে বড় হলে কি হবে? কৃষাণ। আর তাকে যদি সে বিয়ে করে, তাহলে ওই মেয়েকেও কি হতে হবে বলো না? কৃষাণী। আর এটা কি মেয়ে হতে দিতে পারে? না। এই কৃষাণী বানানো মূর্ধন্য ন, কৃষাণ বানানো মূর্ধন্য ন, পাষাণ ভাষণ বানানো মূর্ধন্য ন। কিন্তু ওই যে ছেলে কি হাল ছেড়ে দেওয়ার পাত্র? না, সে তো একদম ঝাক্কাস পেছনে পড়ে আছে। এখন মেয়েটা চিন্তা করলো, ঠিক আছে তুমি যখন আমার এত ভালোবাসো বলতেছো, তাহলে আসো দেখি তোমার একটু পরীক্ষা করি। তোমাকে আমি কি করব? পরীক্ষণ করব। এবার দেখি কে কে বলতে পারবা পরীক্ষণ বানানে কোন ন? পরীক্ষণ বানানে কোন ন? মূর্ধন্য ন। মেয়েটা বলছে তুমি আসো, তোমাকে পরীক্ষণ করবো। কোথায় আসবা? তুমি জিয়া উদ্যানে আসো। ছেলে করছে কি? আবেগে অনেকক্ষণ আগে চলে আসছে, অনেকক্ষণ। বুঝতে পারছো? আসার পরে দেখে যে ওই মেয়ে সাথে করে ওর মাকে নিয়ে আসছে ছেলেকে পর্যবেক্ষণ করার জন্য। এবার বলো পর্যবেক্ষণ বানানে কোন ন? মূর্ধন্য ন। আবার মা এমন ডেঞ্জারাস মা, এই ছেলেকে দেখার জন্য সাথে করে কি নিয়ে আসছে? অনুবীক্ষণ নিয়ে আসছে। এই অনুবীক্ষণ বানানে কোন ন বলো তো? মূর্ধন্য ন। কথা কি ক্লিয়ার? তাহলে সবগুলো খেয়াল করো, সবগুলো শব্দের বানানে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। কেন হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি এটুকু ক্লিয়ার? একটু জানাবা যে সবাই এটুকু ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও যে ক্লিয়ার হতে পারছো কিনা এটুকু। সবার হয়েছে এটা? গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম হচ্ছে অনেক 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 ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, অনুবীক্ষণ বানান যে আছে এটাতে ছোট্ট বুঝি নাই। পোলাপন এত হারামির হারামি, বুঝছো? এগুলার মানুষ হবে না, সব সারা জীবন আওয়ামী লীগ থেকে যাবে, বুঝছো? এগুলো সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আচ্ছা,
শেষ না? আচ্ছা, মনে হচ্ছে গল্পটা শুনে রেজাল্টের গিফট পেয়েছে নাকি? ঠিক বলছেন আপু। আচ্ছা, এই জিনিসটা আমি পছন্দ করি না, কেউ কারো কমেন্ট রিপ্লাই দিবা না আল্লাহর হস্তে। হ্যাঁ, যে যা বলে বলুক, রিপ্লাই দিবা না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 নাম্বার রুলসটা ক্লিয়ার না? এবার আমরা আসি 2 নাম্বার রুলসে। শোনো ভাইয়া, আবার সেমটা লেখো। আমি কিন্তু দ্রুত লিখে ফেলবো এটা। যদি কোনো শব্দের বানান এরকম থাকে র, রেফ, রফালা, রি, তারপরে কি থাকে রিকার, মূর্ধন্য স এবং ক্ষীয়, আমরা বলছিলাম এর পরে যদি ন থাকে তাহলে সেই ন যেন কোন ন হবে বলছিলাম, দেখি এখন মনে আছে কিনা। সেটা অবশ্যই কি হবে? মূর্ধন্য ন হবে। যারা ক্লাস মিস করতেছে এর দেশে বেহুদা আর কেউ নাই। রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক, তোমার ক্লাসে আসতে হবে। কারণ ক্লাস মিস করলে কি তোমার জন্য উপকার হবে না? মিস করলে উপকার হবে না, ঠিক আছে? খেয়াল করো। আচ্ছা, তাহলে যা বললাম, এই বর্ণগুলো হচ্ছে প্রভাব সৃষ্টিকারী বর্ণ বলছিলাম, মনে থাকে জানো? এটা প্রভাব সৃষ্টিকারী বর্ণ। কিন্তু কথা হচ্ছে এই বর্ণগুলোর পরে যদি অন্য কোনো বর্ণ আসে, তারপরে যদি কোনো ন হয়, তাহলে সেই ন কি মূর্ধন্য ন হবে? না, মূর্ধন্য ন হবে না। একটা রুলস দেখে নাও, একটা উদাহরণ দেখো, রুলস না, একটা উদাহরণ দেখো। আমি শব্দটা কি লিখছি বলো তো ভাইয়া? অর্জন। বলো তো ভাই, অর্জন বানানে, সবাই একটু দেখে আনসার করবা। অর্জন বানানে এই প্রভাব সৃষ্টিকারী বর্ণগুলোর কি কোনো বর্ণ আছে? আমাকে একটু বলো। অর্জন বানানে এই প্রভাব সৃষ্টিকারী বর্ণগুলোর কি কোনো বর্ণ আছে? একটু দ্রুত আনসার করতে হবে, সবাইকে আনসার করতে হবে এটা। তোমরা না কমেন্ট করার জন্য পাগল, ঠিক আছে? নীলাজ সরকার, সবাই আনসার করো না কেন এখন ভাইয়া? আচ্ছা, খেয়াল করো, এই প্রভাব সৃষ্টিকারী বর্ণ কটা বলছি? 7টাই। 7টা বর্ণের কোনো বর্ণ আছে? অবশ্যই আছে। কি আছে বলো তো? রেফ। গুড, ফারজানা রহমান প্রথম আনসার করেছে, থ্যাংক ইউ ফারজানা। রেফ আছে। কি আছে? রেফ। কিন্তু রেফ আর ন এই দুটা কি পাশাপাশি আছে নাকি মাঝে অন্য বর্ণ আছে? অন্য বর্ণ। কিভাবে এটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাই, অ যোগ রেফ যোগ জ যোগ ন। এবার তুমি দেখো তো, রেফ আর ন এর মাঝে কি অন্য বর্ণ আছে না? আছে। তাহলে রেফের প্রভাব কি নয়ের উপরে পড়তে পারছে? পারে নাই। এই জন্য রেফটা আর মূর্ধন্য ন হয়ও নাই। রেফটা কেন মূর্ধন্য হয় নাই আশা করি সবাই বুঝতে পেরেছো। রেফটা কেন মূর্ধন্য হয়, রেফ থাকা সত্ত্বেও এই নটা কেন মূর্ধন্য হয় নাই আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ না বোঝো তাহলে এবার সে কমেন্ট করবা যে ভাইয়া আমি বুঝতে পারি নাই, যে বোঝো নাই। তাও যদি না বোঝো তাহলে আরেকটা উদাহরণ দেখো, তাও আমি এক্সট্রা করে দিচ্ছি। আমি আরো একটা শব্দ লিখলাম গর্জন। কি লিখলাম বলো তো ভাই? গর্জন। দেখো ভাই, এখানে কিন্তু ঠিক একই রকম ভাবে এই প্রভাব সৃষ্টিকারী বর্ণগুলোর মধ্যে একটা বর্ণ আছে। কে আছে? রেফ। কে আছে বলো না? রেফ। আবার নও আছে, কিন্তু নটা কি মূর্ধন্য হয়েছে? না, হয় নাই। কেন মূর্ধন্য হয় নাই? কারণ এই যে রেফটা যে আছে, এই রেফের প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে সরাসরি পড়তে পারে নাই। মাঝে কি আসছে? জ, অন্য বর্ণ আছে। অন্য বর্ণ আছে। কথা কি ক্লিয়ার? এই রেফের পরে অন্য বর্ণ, তারপরে ন, অর্থাৎ রেফ এবং ন এর মাঝে একটা অন্য বর্ণ আছে। তাই রেফের প্রভাব নয়ের উপরে পড়ে নাই, আর নটাও মূর্ধন্য ন হয় নাই। আশা করি এইটুকু সবাই এখন ক্লিয়ার হতে পেরেছ। এম আই রাইট? এবার আমাকে একটু জানাবা যে কেউ ক্লিয়ার নাই এরকম কেউ আছে কিনা। যারা ক্লিয়ার হচ্ছে তাদেরকে কমেন্ট করা লাগবে না ভাইয়া। যারা ক্লিয়ার হইতে পারো নাই এমন কেউ আছে কিনা এটা, কারণ এটা নিয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস পড়াবো এর পরেরটা। জি হয়েছে যাতে তার লাগবো না ভাইয়া, যাদের হয় নাই তারা কেউ থাকলে আমাকে জানাও। আচ্ছা, তাহলে মোটামুটি এটুকু সবাই ক্লিয়ার হতে পেরেছো, যতটুকু বুঝলাম আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ঠিক আছে, আরেকটা শব্দ খেয়াল করো। আমি আরেকটা শব্দ লিখলাম পার্বণ। তোমরা কি জানো পার্বণ বানানে কোন ন? অর্পণ বানানে কোন ন? কেউ কি জানো এটা? অর্পণ বানানে কোন ন আর পার্বণ বানানে কোন ন? এটাই কিন্তু মূর্ধন্য হবে। আচ্ছা, ওটা বলতেছে জান্নাত রুমি, থ্যাংক ইউ, তোমাকে অ্যাডভান্স থ্যাঙ্কস, মন থেকে থ্যাঙ্কস, মন থেকে ভালোবাসা তোমার জন্য ভাইয়া। তুমি শোনো, বলতেছে এটা বলবো, তুমি কিছুক্ষণ পর তুমি পারবা এটা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ তুমি পারবা, আমার দেখাইতে হবে না, তুমি পারবা। আজকের ক্লাসে তোমাদের নত্ব এবং সত্য বিধান সম্বন্ধে একদম প্রো বানায় দেবো ইনশাল্লাহ। দেখো, বলো এখানে অর্পণ আছে তাই না? অর্পণ বানানে এই প্রভাব সৃষ্টিকারী বর্ণ আছে। কি আছে? রেফ আছে। দেখো ভালো করে, রেফ আছে এবং নটা কিন্তু মূর্ধন্য হয়েছে। কিন্তু কথা হচ্ছে রেফ এবং নয়ের মাঝে কি অন্য বর্ণ আছে না? আছে। কে আছে বলো তো? প। প এর কাজ কি ছিল? রেফের প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে সে বাধা সৃষ্টি করবে।
কিন্তু রেফকে বাধা দিতে প কি বাধা দিতে পারছে? পারে নাই। প বাধা দিতে পারে নাই, তাই রেফের প্রভাব নয়ের উপরে পড়ছে এবং নটা মূর্ধন্য হয়েও গেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার মানে সব বর্ণ মাঝে বসে রেফ এই বর্ণগুলোর প্রভাব নয়ের উপরে পড়ার ক্ষেত্রে বাধা দিতে পারে না। তাহলে এখন জানা উচিত যে কয়টা বর্ণ এরকম আছে যারা বাধা দিতে পারে না? 25টা বর্ণ আছে এরা যারা বাধা দিতে পারে না। কয়টা বর্ণ? 25টা বর্ণ। সবাই এটুকু বুঝতে পারছো কয়টা বর্ণ? সেই 25টা বর্ণ আমরা একটু লিখবো। সবাই একটা কাজ করবা, এই রুলসটা আবার লিখবা। 3 নাম্বার রুলস লিখবা। এটা আবার উঠাও, এইটুকু উঠাও। র রেফ রফালা রে রেকার মূর্ধন্য স খিয়ম, এটা উঠাও। একদম ধরে ধরে বুঝাই দেবো ইনশাল্লাহ। আমার ক্লাস যারা রেগুলার করো তারা তো জানো যে একজন ক্লাসে বাকি থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, বলবো, টেনশন নিও না। এই বর্ণগুলোর পরে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ বাধা দিতে পারে না। স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ কয়টি বলো তো দেখি, কে কি বলতে পারবা? স্বরবর্ণ কয়টি? আচ্ছা, সব বুঝবা মিশু, টেনশন নিও না। স্বরবর্ণ কয়টি বলো তো? 11টি। এবার বলো তো ক বর্গের বর্ণ কয়টি? 5টি। তাহলে 11 5 কত হলো? 16টি। এবার বলো তো প বর্গের বর্ণ কয়টি? এটাও কিন্তু 5টি। কয়টা হলো? 16 আর 5 21টি। খেয়াল করো, 16 আর 5 কয়টা হলো? 21টি। এবার তুমি বলো ভাই, আর তো 21টা বর্ণ পাইলাম, আরও 4টা বর্ণ আছে। সেই 4টা বর্ণ হচ্ছে জ অন্তস্থ জয়, আর এটা আছে হ অনুস্বর হং। এর পরেও যদি কোনো ন হয় তাহলে সেই ন মূর্ধন্য হবে, কারণ এই যে বর্ণগুলো যে আছে এই বর্ণগুলোর কেউ বাধা দিতে পারে না। এরা কিন্তু প্রভাব দিবে না, প্রভাব দিবে এরা, আর এরা হচ্ছে বাধা দিতে পারে না। রেফ এগুলোর প্রভাব নয়ের উপর পড়ার ক্ষেত্রে। আশা করি কেউ অতটা ভালো বোঝো নাই, না বুঝলেও সমস্যা নেই, এখনই বুঝবা ইনশাআল্লাহ। দেখো আমি পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। দেখো দেখি, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আমরা এখানে একটা উদাহরণ দেখছিলাম, দেখো এরকম একটা উদাহরণ দেখছিলাম, মনে আছে? অর্পণ বানানে কন্যা বলেছিলাম মূর্ধন্য। এবার তুমি একটু বলো তো এটাকে বিশ্লেষণ করলে কি পাই আমরা? অ যোগ রেফ যোগ প যোগ মূর্ধন্য। এই বিশ্লেষণটা সবাই বুঝছো আশা করি। এইটা বোঝো নাই এমন কেউ থাকলে সে ন লিখবা এই বিশ্লেষণটা, কারণ এইটুকু না বুঝলে তোমাকে আমি পরবর্তীতে বোঝাতে পারবো না। এই বিশ্লেষণটা বোঝো নাই এমন কেউ থাকলে সে নো বলবা। এখানে যে অ আছে অ লিখলাম, প এর আগে রেফ আছে রেফ লিখলাম, প লিখলাম এবং কি লিখলাম? ন লিখলাম। আমি জাস্ট এইটুকু করছি। নো, আরিফা ইসলাম বলেছে। এখানে অ আছে না, অ লিখছি, রেফ আছে রেফ লিখছি, প আছে প লিখছি, ন আছে ন লিখছি, এইটুকু খালি খালি এটাকে বিশ্লেষণ করছি, ঠিক আছে? আচ্ছা, এই বিশ্লেষণটা বোঝো নাই? বিশ্লেষণটা পবর্গীয় টবর্গীয় আমি চাই নাই রে ভাই, আমি খালি বলছি যে বিশ্লেষণ যে করছি, বর্ণটাকে বিশ্লেষণ, শব্দটাকে বিশ্লেষণ করে। যে শব্দের মধ্যে কয়টা বর্ণ আছে? একটা হচ্ছে অ আছে, একটা রেফ আছে, একটা প আছে, একটা ন আছে। এই 4টা বর্ণকে আলাদা করে যোগ করে আমি বিশ্লেষণ করে লিখছি। এখন বুঝছো? এখন বোঝো নাই এমন কেউ আছে? থাকলে 1 লিখবা, না বুঝলে 1, আর বুঝলে কিছু লেখা লাগবে না। না বুঝলে 1 লিখবা, ইএসটিএস না, না বুঝলে 1 লিখবা, 1। খালি বর্ণটার মধ্যে কি কি আছে এগুলো বিশ্লেষণ করে লিখছি। আচ্ছা, তার মানে 1 কেউ লেখো নাই, তার মানে সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ। এবার একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে দেখো তো, এখানে কি প্রভাব, এগুলোর মধ্যে কোনো প্রভাব সৃষ্টিকারী বর্ণ আছে? আছে, কিন্তু কে আছে? রেফ। এই রেফের প্রভাব কি নয়ের উপরে পড়ছে কিনা? হ্যাঁ, এই 9টা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে? যেহেতু একটাই মাত্র প্রভাব সৃষ্টিকারী বর্ণ, তাহলে অবশ্যই ওই বর্ণটার প্রভাবেই 9টা মূর্ধন্য হয়েছে। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে ভাই হ্যাঁ পয়ের পরে অটা আমি লিখিনি, এটা লেখা দরকার নেই, এখানে ওইটা এখানে লেখা দরকার নেই, কারণ ওটা আমার কোনো কাজ নাই অত বেশি বিশ্লেষণে। খালি বর্ণগুলো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো বিশ্লেষণ করছি। এবার শোনো, তাহলে এখন মাঝে কি অন্য বর্ণ আছে কিনা? আছে, কিন্তু কথা হচ্ছে মাঝে তো অন্য বর্ণ থাকলে সে বাধা দিবে। আমরা গর্জনে দেখেছি, অর্জনে দেখেছি, কিন্তু এটা কি বাধা দিতে পারছে? না। কেন পারে নাই বলো তো দেখি, কে কে বলতে পারবা? কারণ এটা একটা পবর্গীয় বর্ণ। পবর্গীয় বর্ণ যে 5টা বর্ণ আছে, প ফ ব ভ ম, এরা বাধা দিতে পারে না। কবর্গীয় 5টা বর্ণ, ক খ গ ঘ উ, এই 5টা বাধা দিতে পারে না। স্বরবর্ণ যে 11টা আছে তারা কেউ বাধা দিতে পারে না। এবং
এই যে জ অন্তস্থ এবং হ অনুস্বর, জয়ে হং, এই 4টা বর্ণ বাধা দিতে পারে না। আমার কথা কি ক্লিয়ার? যেহেতু এরা বাধা দিতে পারে না, তাহলে পবর্গীয় বর্ণ থাকার কারণে সেটা বাধা দিতে পারে নাই, এবং এই নটা কি হবে না? মূর্ধন্য হবে না। এবার আরেকটা শব্দ লিখি আমি, ঘ্রাণ। দেখো, মিলায় নাও, মিলাও। ঘ্রাণ, এই যে শব্দটা লিখলাম ঘ্রাণ, এখানে একটু খেয়াল করতে হবে। দেখো তো, আমি তোমাকে প্রশ্ন করি, বলো তো এই ঘ্রাণের মধ্যে 9টা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে? আরিফা ক্লাস করো, 9টায় জাস্ট টাইম, যেই টাইমে ক্লাস শুরু হওয়ার কথা একদম জাস্ট টাইমে ক্লাস শুরু হয় প্রতিদিন আমার ক্লাসটা সাধারণত। তুমি আমাকে এটা নোটিস দেখো না, এগুলো নিয়ে প্রশ্ন করবে। এখন ঘ্রাণ বানানে 9টা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে আমাকে বলো? এই যে সব কট খেয়ে গেছে, দেখছো? হ্যাঁ, ফারজানা খালি কারেক্ট আনসার করছে। ও বলছে ভাই এটা রফলার প্রভাবে। হ্যাঁ, অধরা রয় বলছে রফলার প্রভাবে, ঘয়ের প্রভাবে না। বাটপারগুলো, তোমরা আসলে বাটপার পোলাপান, বুঝছো? একবার বললাম যে ভাই দেখ, এই যে বর্ণগুলো যে আছে এগুলো হচ্ছে বাংলায় প্রভাব সৃষ্টিকারী বর্ণ, তাহলে তুমি কিভাবে ঘ বলো? এগুলোর মধ্যে ঘ আছে? নাই। বলদ ছেলে পেলে কোথাকার, তাহলে ঘ প্রভাব দিবে কিভাবে? প্রভাব সৃষ্টিকারী বর্ণ এখানে আছে কোনটা? অনলি একটা আছে। দেখো এই 7টার মধ্যে কোনটা আছে বের করো। অনেকে আবার বলতেছে আয়ের প্রভাবে। আ কি প্রভাব দিতে পারে? না। এতবার বলছি, বাংলায় প্রভাব সৃষ্টিকারী বর্ণ কয়টি? 7টি। কয়টি? 7টি। সেই 7টি বর্ণ বাদে আর কেউ প্রভাব দিতে পারবে না। অনলি 7টা বর্ণই প্রভাব দিতে পারে, আর কোনো বর্ণ প্রভাব দিতে পারে না। তাই তোমাকে মনে রাখতে হবে 7টা বর্ণের কেউ এখানে আছে কিনা। অবশ্যই 7টা বর্ণের মধ্যে একটা বর্ণ আছে, সে কে? রফলা। তাহলে এবার আশা করি বুঝতে পেরেছো সবাই। এই রফলার প্রভাবে 9টা কি হবে? মূর্ধন্য হবে, অন্য কারো প্রভাবে না। এটা মাথায় রাখতে হবে সবাইকে। এখন কথা হচ্ছে, এই যে রফলা যে আছে এবং 9টা মূর্ধন্য হয়েছে, এর মাঝে কি অন্য বর্ণ আছে কিনা? আছে। আ, খেয়াল করছো? আ আছে। এখন কথা হচ্ছে, আয়ের কাজ ছিল কি? বাধা দেয়া না? এবার তোমরা বলো তো, আ কি বাধা দিতে পারবে? আর যদি না পারে তাহলে কেন পারে নাই? তোমরা বের আনসার করো। গুড, এই যে সবাই বুঝে ফেলছো। আ কি বাধা দিতে পারবে? যদি না পারে তাহলে কেন পারে নাই সেটা আমাকে বলতে হবে। আ কেন বাধা দিতে পারে নাই? গুড। মেহেদী হাসান বলছে আ পারবে না, পারবে না। গুড, চমৎকার। পারবে না আমি তো বুঝতে পারলাম, কিন্তু কেন পারবে না এটাও আমাকে বলতে হবে। ঠিক আছে, সবাই একটু আনসার করো। তোমরা না কমেন্ট করার জন্য ওস্তাদ। আচ্ছা, গুড। এটা স্বরবর্ণ, কারণ এটা কি? স্বরবর্ণ। আচ্ছা, কারণ স্বরবর্ণ বাধা দিতে পারে না। এই তো, গুড, চমৎকার, সবাই বুঝে ফেলছো। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। পারবে না কারণ স্বরবর্ণ। থ্যাংক ইউ, মাশাল্লাহ। নিজের আসলে আমারই অনেক ভালো লাগতেছে, কসম আল্লাহর অনেক ভালো লাগতেছে যে তোমাদেরকে এত দূর থেকে বসেও, তোমরা কিন্তু আমার থেকে অনেকে, কেউ শত শত কিলোমিটার দূরে অনেকে আসো, তারপরে বুঝায় ফেলতে পারছি। মাশাল্লাহ। স্বরবর্ণ তাই বাধা দিতে পারে নাই। চমৎকার। এবার একজন আমাকে বলছিল, প্রশ্ন করছিল যে প্রাণের মধ্যে 9টা কেন মূর্ধন্য হয়েছে? দেখি তো এবার তোমরা এটা বুঝাইতে পারো কিনা আমাকে, নিজেরা বুঝতে পারছো কিনা আমাকে বলো। প্রাণের মধ্যে 9টা মূর্ধন্য কেন হয়েছে? এটা কি সবাই বুঝতে পেরেছ? এটা হচ্ছে তোমরা করবা, বললাম এটা আমি করবো না, এটা তোমরা করবা। আরো একটা শব্দ দেখি আমরা একটা শব্দ দেখবো। এটা কি শব্দ দেখি? এই শব্দটা আমরা দেখতে পারি। দেখো, আমি একটা বড় শব্দ দেখবো, দেখবা। গ জফলা আকার, ম দীর্ঘ ইকার, মূর্ধন্য ন। খেয়াল করছো? আমরা যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি, তাহলে বিশ্লেষণ করলে এরকম পাবো। দেখো, গ হসন্ত যোগ রফলা যোগ আ যোগ ম। কিভাবে ম? এই ম, এই দীর্ঘইকার, দীর্ঘইকারের পরিবর্তে আমি দীর্ঘই লিখলাম, একই জিনিস, অথবা দীর্ঘইকার যাই লেখো, কোনো সমস্যা নেই। এই ন, তাই না? এখন বলো তো, এখানে 9টা যে আছে, এই 9টা আনসার করবা, 9টা এক লিখে আনসার করবা। যারা প্রশ্ন করি বুঝে আনসার করবা, এক লিখে আনসার করবা, ঠিক আছে? এই 9টা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে? এখানে কার প্রভাবে এই 9টা মূর্ধন্য হয়েছে? দেখি কি রে, এক লিখে আনসার করতে হবে, তাহলে আমি বুঝবো যে এই প্রশ্নের আনসার করছো। জান্নাত দিনা ও প্রথমে আনসার করে ফেলছে, আনারুল ইসলাম প্রথমে আনসার করে ফেলছে, ঠিক আছে? এক লিখে তো আনসারটা করতে হবে যে কার প্রভাবে, ঠিক আছে? এই যে এক স্বরবর্ণ লিখছো কেন? গুড গুড, অনেকে আনসার করছে। এই যে অপন চক্রবর্তী, তোমার এটা হয় নাই। স্বরবর্ণ কি প্রভাব দিতে পারে? বলদ ছেলেপেলে। এতবার বললাম প্রভাব সৃষ্টিকারী বর্ণই 7টা।
সেই 7টার মধ্যে এখানে কোনটা আছে? অজানা শূন্যতা। নাম চেঞ্জ করো আগে। একটা ফালতু নাম নিয়ে বসে আছো তুমি ভাইয়া। এই সমস্ত নাম মানায় না এখন এই বয়সে আইসা। ইন্টারমিডিয়েট শেষ করে ফেলছো তুমি, মানে তো নিব্বা নিব্বি নাই রে ভাই, অনেক বড় হয়েছো তুমি। এখন তুমি একটু ঠিকঠাকভাবে কথাবার্তা বলবা, নিজের নাম রাখবা। কি নাম রাখো এগুলো? বোকা, বলতেও বিরক্ত লাগে। আচ্ছা গুড, অনেকে কিন্তু কারেক্ট আনসার করছে, এই জন্য অনেক ধন্যবাদ। যে র ফলার প্রভাবে, কার প্রভাবে? র ফলার প্রভাবে। কিন্তু এবার একটু ভালো করে খেয়াল করবা, একদম ধরে ধরে বুঝাচ্ছি। এই র ফলা আর ন কি কাছাকাছি নাকি অনেক দূরে? অনেক দূরে। তারপরও র ফলার প্রভাবটা নয়ের উপরে পড়ছে। মাঝে কি অন্য বর্ণ আছে না? আছে। তারা কেউ বাধা দিতে পারে নাই। ঠিক আছে, তারা কেউ বাধা দিতে পারে নাই। এবার তুমি একটু ভালো করে খেয়াল করতো, আ কেন বাধা দিতে পারে নাই? 1 দিয়ে লিখবা। ম কেন বাধা দিতে পারে নাই? 2 দিয়ে লিখবা। দীর্ঘই কেন বাধা দিতে পারে নাই? 3 দিয়ে লিখবা। 1 2 3। দেখো সবাই একটু লিখে ফেলো, আনসারটা লিখে ফেলো। আ কেন বাধা দিতে পারে নাই? 1 দিয়ে লিখবা, কারণ আ একটা কি বর্ণ বলো তো? স্বরবর্ণ। ম কেন বাধা দিতে পারে নাই? কারণ ম একটা পবর্গীয় বর্ণ, বাধা দিতে পারে না। দীর্ঘই কেন বাধা দিতে পারে নাই? কারণ এটা একটা স্বরবর্ণ, এটাও বাধা দিতে পারে না। ঠিক আছে, র ফলা আর একটাও বাধা দেয় নাই এ কারণে। আচ্ছা গুড, এমকে চমৎকার, সুন্দর সুন্দর আনসার করেছে অনেকে। থ্যাংক ইউ, ভালো লাগছে এটা। হ্যাঁ গুড, চমৎকার, মাশাআল্লাহ, প্রায় সবার হয়ে গেছে। আচ্ছা এটা আমার ভালো লাগছে রে ভাই। তাহলে রুলসটা আমি বুঝাইতে পারছি, ঠিক না? এটা তো বলছিলাম ভাইয়া। তাহসিন আমিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাহসিন। পবর্গীয় স্বরবর্ণ, গুড, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি পারা যাবে নাকি? এই রুলসটা বুঝাইতে পারছি? তাহলে এটা আজকের দিনের সেরা ক্লাস, আজকের সেরা টপিক এটা। ঠিক আছে, বলা যায় তোমাদেরকে মানে চমৎকার একটা ক্লাস নিচ্ছি আজকে তোমরা, এবং সবাই পারতেছো, মাশাআল্লাহ, এটা ভালো লাগছে আমার কাছে, সবাই পারতেছো। এবার আরেকটা বিষয় খেয়াল করো ভাই, আমি আরো একটা উদাহরণ দেখাই নাকি? প্রাণ তো সবাই পারছো নাকি? প্রাণ সবাই পারছো না? ইয়েস অর নো? ভাইয়া আমার নানি আপনাকে বলতে ছেলেটা খুব ভালো। তুমি নানিরে দেয়া তো। আচ্ছা নানিকে সালাম দিও, আসসালামু আলাইকুম নানি। আচ্ছা দেখো, আমরা যেখানে ছিলাম, আমি আরেকটা শব্দ লিখলাম অগ্রহায়ণ, ভালো করে বুঝবা। অগ্রহায়ণ, এই যে শব্দটা যে আছে, এই শব্দটার বানানে 9টা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে বলো তো? র ফলার প্রভাবে। কার প্রভাবে? র ফলার প্রভাবে। দেখো ভাই, এই র ফলা আর ন কি পাশাপাশি না? মাঝে কি অন্য বর্ণ আসছে না? আসছে, কিন্তু তারা কেউ বাধা দিতে পারে নাই। আমাকে একটু বলবা, হ কেন বাধা দিতে পারে নাই? কারণ জয় হংয়ের মধ্যে হ আছে। স্বরে আ কেন বাধা দিতে পারে নাই? কারণ আ একটা স্বরবর্ণ। অন্তস্থ কেন বাধা দিতে পারে নাই? কারণ জয় হংয়ের মধ্যে অন্তস্থও আছে। আশা করি রুলসটা ক্লিয়ার, আশা করি রুলসটা ক্লিয়ার। চমৎকার, মাশাআল্লাহ। তাহলে আমরা সামনে যাব ইনশাআল্লাহ এরপরে। দেখছো ছেলেরা আবার আরেকজন কমেন্ট রিপ্লাই করতেছে, বলে নানির ভালোবাসা হচ্ছে অসামান্য। ট বর্গীয় বর্ণ কয়টা বলো তো ভাইয়া? ট বর্গীয় বর্ণ, এর পূর্বে যদি কোনো ন যুক্ত হয়, সবাই লেখো, ট বর্গীয় বর্ণের পূর্বে যদি কোনো ন যুক্ত হয় তাহলে সেই নটা মূর্ধন্য ন হবে। লিখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, ট বর্গীয় বর্ণগুলো যে আছে এর পূর্বে যদি কোনো ন যুক্ত হয় তাহলে সেই নটা কি হবে? মূর্ধন্য ন হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। তোমরা একটু বলো আজকের ক্লাস যারা মিস দিচ্ছে এরা কি মিস দিচ্ছে আসলে? তোমরা একটু বলো যারা ক্লাস মিস দিচ্ছে। এই নত্যবিধানে তোমাদের ঝামেলা, এত ঝামেলা ছিল, সব শেষ করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তাহলে একটু খেয়াল করো তো ভাই, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে ঘন্টা। তাহলে বলো তো এই ঘন্টা বানা নাকি ন যুক্ত হয়েছে কিনা? যুক্ত হয়েছে। কার সাথে যুক্ত হয়েছে? ট এর সাথে। ট বর্গে কি? ট ঠ ড ঢ, এই 4টা বর্ণের সাথে ন যুক্ত হলে সেই নটা কি হবে? মূর্ধন্য হবে। ঠিক আছে, আচ্ছা এই যে নটা যে আছে না, এই নটা তো ট এর সাথে যুক্ত হয়েছে, তাই না? এই টটার সাথে যুক্ত হওয়ার কারণে নটা কি হবে? মূর্ধন্য হবে। কথা কি ক্লিয়ার? মূর্ধন্য হবে। এখন কথা হচ্ছে, আমি তো ভুলে দন্ত ন লিখতে পারি, তুমি কিভাবে বুঝলা যে এটা মূর্ধন্য লিখছি? কে বলতে পারবে এই কথাটা দেখি তো?
বলবো সবগুলো আবার বলবো। আগেই কথাটা বলো, আমি যেখানে দন্তন্য লিখি নাই মূর্ধন্য লিখছি, তুমি কি দেখে বুঝলা এটা যে মূর্ধন্য ল? হ্যাঁ, ট বর্গীয় বর্ণের পূর্বে সবসময় মূর্ধন্য যুক্ত হয়। ঠিক আছে, মাত্রা, গুড, চমৎকার। এটাও ভালো করে খেয়াল করো, এখানে কি আমি কোনো মাত্রা দিছি? না। যদি মাত্রা দিতাম তাহলে সেটা দন্তন্য হয়ে যাবে, কিন্তু এখানে কি দন্তন্য দেয়া যাবে না। আমরা এবার বলো তো মাত্রা ছাড়া কি এটাকে লিখি? মাত্রা ছাড়া লিখি না মানে এটা ভুল লিখি। আবার খেয়াল করো, বলছি ট বর্গীয় বর্ণ যেগুলো আছে, আমি একটা শব্দ লিখলাম, এটা লিখলাম দেখো দণ্ড, এটা শব্দ লিখলাম দণ্ড। এবার দেখো তো দণ্ড বানানে ন যুক্ত হয়েছে কিনা? হ্যাঁ, যুক্ত হয়েছে। আচ্ছা দেখো, হ্যাঁ হবে ইনশাল্লাহ। আচ্ছা বাজার ভাই নাকি? তাহলে দণ্ড বানানটা যে আছে না, এই দণ্ড বানানে একটু খেয়াল করতে হবে, একটা ন যুক্ত হয়েছে। কোন ন? এটা মূর্ধন্য ন। কেন মূর্ধন্য যুক্ত হয়েছে? কারণ এই যে ড আছে, ড কিন্তু একটা টবর্গীয় বর্ণ, ট ঠ ড, টবর্গীয় বর্ণ। আর টবর্গীয় বর্ণের পূর্বে যদি কোনো ন যুক্ত হয় তাহলে সে নটা কি হবে? মূর্ধন্য হবে। আশা করি সবাই ক্লিয়ার, রুলসটা এখন বুঝতে পেরেছো? টবর্গীয় যতগুলো শব্দ আছে, একটা শব্দ আছে হচ্ছে, এই যে আমি একটা শব্দ লিখতে চেয়েছিলাম কাণ্ড, কি লিখতেছিলাম? কাণ্ড। এই কাণ্ড বানানো ঠিক একই রকম। এখন এগুলো যদি মাত্রা দিয়ে দাও, এরকম করে মাত্রা দাও, মাত্রা দিলে কিন্তু এগুলো দন্তন্য হয়ে যাবে, তখন আর এটা মূর্ধন্য থাকবে, মূর্ধন্য থাকবে না। এবার আরেকটু খেয়াল করো, আমি একটা শব্দ লিখলাম প্রকাণ্ড, এই প্রকাণ্ড বানানো কিন্তু নটা মূর্ধন্য হবে। ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে ষণ্ঢ, ষণ্ঢ মানে হচ্ছে সার, এটার বানানো কিন্তু ন মূর্ধন্য হবে, মাত্রা দেয়া যাবে না, কারণ ঢটা টবর্গীয় বর্ণ। ঠিক আছে, ট ঠ ড ঢ। আরে ভাই, তুমি টবর্গীয় বর্ণ চিনো না? তুমি ক্লাস করো নাই ভাইয়া? দেখো আমি একটা শব্দ লিখলাম কণ্ঠ, এই কণ্ঠ বানানটা কিন্তু এরকম হবে, উপরে মাত্রা দেয়া যাবে না, এখানে মাত্রা দেয়া যাবে না, এখানে মাত্রা দিলে দন্তন্য হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? মাত্রা ছাড়া লিখতে হবে, এটা মাত্রা ছাড়া লিখতে হবে, এরকম লিখতে হবে। এরকম লিখলে এটা কি হবে? মূর্ধন্য ন হবে, অথবা অন্যথায় কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা গুড, সবাই এটা ক্লিয়ার কিনা আমাকে জানাও। এটা ক্লিয়ার হলে সবাই লিখবা আলহামদুলিল্লাহ, আমি যে বুঝতে পেরেছি। আচ্ছা, পারা যাবে ইনশাআল্লাহ? চমৎকার, মাশাআল্লাহ, থ্যাঙ্কস থ্যাঙ্কস, ওয়াও চমৎকার। কি ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ, গুড 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 গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবার সবাই একটু লেখো, লিখবা হচ্ছে এই কথাটা, উত্তর, পর, পার, চন্দ্র, রাম, রূপ, রবীন্দ্র। এই শব্দগুলো একটু সবাই লেখো। এগুলোর পরে মনে রাখবো কথাটা, শোনো ভালো করে, লেখা যদি লিখতে থাকো তাহলে স্টপ হয়ে শোনো কথাটা। এগুলোর পরে যদি কখনো আয়ন যুক্ত হয়, আয়ন বানানে দন্তন্য, কিন্তু এগুলোর পরে যুক্ত হলে সেই নটা মূর্ধন্য হয়ে যাবে। আশা করি বোঝো নাই, না বুঝলে সমস্যা নেই, এবার বুঝে নাও। আমি একটা শব্দ লিখলাম রবীন্দ্র যোগ আয়ন, তাই না? আয়ন বানানো দন্তন্য, কিন্তু এটা যোগ করলে তখন কি হয়ে যাবে বলো তো? রবীন্দ্রায়ন। কি হবে? রবীন্দ্রায়ন। বুঝতে পারছো? রবীন্দ্রায়ন। এই রবীন্দ্রায়ন বানান কিন্তু নটা মূর্ধন্য হবে। রবীন্দ্রায়নে কি হবে? মূর্ধন্য হবে। কেন মূর্ধন্য হবে এটা দেখাবো। এই যে আমরা 3 নম্বর রুল যেটা বলছিলাম না, সেটাই কিন্তু এখানে হয়েছে। এবার আমরা দেখি এটাকে বিশ্লেষণ করবো, তাহলে বুঝবা। দেখো শব্দটাকে বিশ্লেষণ করছি, শোনো। র আছে, এরপরে কি আছে বলতো? ব আছে, এরপরে দীর্ঘ ইকার বা দীর্ঘ ই আছে, এরপরে দন্তন্য আছে, এরপরে দ আছে, ঠিক আছে? এরপরে আবার র আছে। রেপ মানে কি? রফলা মানে র না? আচ্ছা, রফলা তো প্রভাব সৃষ্টিকারী বর্ণ, তাই না? রফলা আছে। এরপরে আবার কি আছে? আছে। এরপরে কি আছে বলতো? অন্তস্থ আছে। এরপরে ন আছে।
এবার একটু খেয়াল করে দেখো, এই যে নটা যে আছে না, নটা মূর্ধন্য হয়েছে কত দূরে দেখো, নটা মূর্ধন্য হয়েছে কার প্রভাবে? এই রয়ের প্রভাবে। খেয়াল করে দেখো, এই রয়ের প্রভাবে, দেখো একটু ভালো করে, এই রয়ের প্রভাবে কি এটা মূর্ধন্য হয়েছে? না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে মাঝে কিন্তু অন্য বর্ণ আসছে দ, এই যে এগুলো, এরা কিন্তু বাধা দিতে পারে। এই দুইটা যদিও বাধা দিতে পারে না, কিন্তু এরা বাধা দিতে পারে। এরা তো কেউ কবর্গীয় বা পবর্গীয় না, এরা তো তবর্গীয় বর্ণ, তবর্গীয় বর্ণ কিন্তু বাধা দিতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে কি আছে? রফলা। এবার দেখো, রফলার প্রভাব কিন্তু নয়ের উপরে পড়তে পারবে, কারণ এখানে আ আছে, এখানে অন্তস্থ আছে, এরা দুইজনের একজনও বাধা দিতে পারে না। কথা কি ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো, রুলসটার ব্যাখ্যা বুঝতে পারছো। দেখো তাহলে একটু খেয়াল করো, আমি আরো কয়েকটা উদাহরণ দেখালাম। আমি লিখলাম চন্দ্র যোগ আয়ন, সবাই একটু বানানটা লিখবা, শুদ্ধ বানানটা লিখবা। চন্দ্র যোগ আয়ন কি হবে? ঠিক আছে, রাম যোগ আয়ন কি লিখবা? সবাই লেখো, রাম যোগ আয়ন লেখো। দ্রুত একসাথে লিখবে, একসাথে একসাথে দ্রুত লিখবা, উত্তর যোগ আয়ন। খেয়াল করছো, এমনিতে আয়ন বানানে দন্তন্য, কিন্তু হ্যাঁ 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 আশামণি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে তোমার এই রুলসটা। আচ্ছা দেখো, তাহলে এটা বানান কি হয় বলো তো? চন্দ্রায়ন। আর এটা বানান কি হয় বলো তো? রামায়ণ। গুড। এটা বানান কি হবে বলো তো? উত্তরায়ণ। বোঝো না এমন কেউ আসো? বোঝো না এমন কেউ আসো? এমন কেউ কি আসো যে বোঝো নাই? নাই, মেবি নাই, আমি যতটুকু বুঝতে পারছি। যেহেতু এমন কেউ নাই, আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেহেতু ক্লিয়ার হয়ে গেছো, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, যেহেতু সবাই ক্লিয়ার, তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে আগাবো, ইনশাআল্লাহ সামনে আগাবো। ঠিক আছে, আচ্ছা গুড, ক্লিয়ার। তাহলে এটা রুলসটা সবাই ক্লিয়ার হতে পারছে, তাই না? এরপর সবাই একটু লেখো, কিছু শব্দে স্বভাবতই, স্বভাবতই, কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হবে। স্বভাবতই মানে কি বলতো? এমনি এমনি, কোনো কারণ ছাড়া। স্বভাবত মানে কি বলো না? কোনো কারণ ছাড়া, এমনি এমনি মূর্ধন্য হবে, হুদাই। কেন ভাই? হুদাই মূর্ধন্য, কোনো কারণ ছাড়া। আচ্ছা, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। যেমন দেখো, একটা শব্দ আছে পণ্য, একটা শব্দ আছে গণ্য। কি আছে বলো তো? গণ্য। একটা শব্দ আছে গণিত, এটা কি আছে? গণিত। একটা শব্দ আছে লাবণ্য। এখন তোমাকে যদি প্রশ্ন করি, বলো তো এই বর্ণগুলোতে ন মূর্ধন্য হয়েছে কেন? এমনি এমনি, কোনো কারণ ছাড়া। এটাকেই বলা হয় স্বভাবতই মূর্ধন্য ন। এটার আরেকটা নাম হলো, স্বভাবতই মূর্ধন্য ন আরেকটা নাম হচ্ছে নিত্য মূর্ধন্য ন। নিত্য মূর্ধন্য ন আরেকটা নাম বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, অপর নামটা, এটা হচ্ছে অপর নাম, নিত্য মূর্ধন্য ন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এটার একটা কবিতা দেয়া আছে, দশম শ্রেণীর পুরাতন সংস্করণ যেটা আছে, 2019 সালের যে সংস্করণ, সেই সংস্করণে একটা কবিতা দেয়া আছে 31 নাম্বার পৃষ্ঠায়। পৃষ্ঠা নাম্বার কত বলতো? 31 নাম্বার পৃষ্ঠা। প্রায় সবগুলো বইতে একটা কবিতা দেওয়া আছে, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনুমিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থান গুণপূর্ণ ফেনী লাবণ্য নিপুণ ভনিতা পানি। এই যে কবিতাটা দেওয়া আছে না, সবাইকে কিন্তু এই কবিতাটা মোটামুটি মুখস্থ করে ফেলতে হবে, যেন তুমি বুঝতে পারো যে এই কবিতায় এই এই শব্দগুলো আছে। বলছি এগুলাতে এমনি কোনো কারণ ছাড়া হুদাই নটা মূর্ধন্য হবে, হুদাই, এরকম কিছু শব্দ আছে। সেই শব্দগুলোর একটা প্যাকেজও দেয়া আছে। এই প্যাকেজটা কোথায়? দশম শ্রেণীর পুরাতন সংস্করণ যে বইটা, সেই বইয়ের 31 নাম্বার পৃষ্ঠায় দেয়া আছে। ঠিক আছে, তোমার বই, পুরাতন বইটা খুললো তুমি, পুরাতন বইটা, তোর কাছে পুরাতন বইটা আছে, দশম শ্রেণী যেটা
বইটার নাম শুধু এইটুকু, বাংলা ভাষার ব্যাকরণ, এইটুকু বইটার নাম, আর কিছু না। বাংলা ভাষার ব্যাকরণ, মুনির চৌধুরী রচিত, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী বেবি, ঠিক আছে। তুমি যেই বইতে কিনছো সব বইতে আছে রে ভাই, এটা খুঁজে নত্যবিধানের ওখানে যা দেখবা সব বইতে প্রায় আছে। আচ্ছা, সবার লেখা শেষ, এটা লিখে দেওয়া যাবে না সাইমন হোসেন, তুই কি বলদ ছেলে, এটা সব বইতে দেয়া আছে, সব বইতে, যে কোনো বইতে পাবা কবিতাটা, এটা কেন বোঝে না বোকা ছেলেরা। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে পরের রুলস লেখো। পরের রুলসটা লিখবে হচ্ছে বিদেশি শব্দের বানানে। কোন দেশি বলো তো? বিদেশি শব্দের বানানে, সবাই একটু লেখো। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ন, মূর্ধন্য স, ক্ষীয়, তারপরে হচ্ছে কি, তারপরে আরো আছে রি, রিকার, ঠিক আছে। তারপরে হচ্ছে কি দীর্ঘ ই, দীর্ঘ উ, ঠিক আছে। এগুলো হবে না, সবাই একটু লেখো। এই বর্ণগুলো কখনোই বিদেশি শব্দের বানানে, বাংলা যে কোনো একটা বই কিনলে হবে, ঠিক আছে। অভিযাত্রী কিনতে পারো, অভিযাত্রী ভালো বই। আচ্ছা, বিদেশি শব্দের বানানে এই বর্ণগুলো কিছুতেই হবে না, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু ভালো করে খেয়াল করো। এবার আমি একটা শব্দ লিখলাম, দেখো তো আমি শব্দটা কি লিখছি, গ্রিন। এবার তুমি বলো তো ভাই, এই গ্রিন বানানে যে নটা লিখছি, বা গ্রিন বানানটা কি ঠিক আছে? আর যদি ঠিক না থাকে তাহলে কয়টা ভুল আছে বলবো আমাকে। গ্রিন বানানটা কি ঠিক আছে? ঠিক না থাকলে কয়টা ভুল আছে সেটাও আমাকে বলবা, একটু বলো। আচ্ছা, না ঠিক নাই, তাহলে ভুল কয়টা আছে খেয়াল করো। একটা হচ্ছে বিদেশি শব্দ যে আছে এর বানানে এখানে দীর্ঘইকার দেয়া আছে, দীর্ঘইকার দেয়া যাবে না, দিতে হবে হ্রস্বইকার। আচ্ছা, এরপর এখানে মূর্ধন্য দেয়া আছে, এটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল আছে, দিতে হবে দন্তন্য, গ্রিন, ঠিক আছে। তাহলে সবাই পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দীর্ঘইকার, দীর্ঘ উ, দীর্ঘ উকার এগুলো হবে না বিদেশি শব্দের বানানে, ঠিক আছে। তাহলে আশা করি সবাই পারবে এখন ইনশাআল্লাহ। কখন দেশি আর কখন বিদেশি বলতে কিছু নাই, কখন দেশি আর কখন বিদেশি বলতে কিছু নাই। কোন শব্দটা দেশি শব্দ এটা তোমাকে ডিকশনারি থেকে আলাদাভাবে জেনে নিতে হবে। এর বাহিরে কিছু দেশি শব্দের উদাহরণ দশম শ্রেণীর পুরাতন সংস্করণ যে বই আছে, বইয়ের ৬-৭ নাম্বার পৃষ্ঠায় দেয়া আছে, সেখান থেকে তোমাকে একটু দেখতে হবে। আর তোমাকে এটা মাথায় রাখতে হবে, গ্রিন বানানটা, গ্রিন শব্দটা কোন ভাষার শব্দ এটা কি তুমি জানো না? ইংরেজি ভাষার শব্দ, ব্যাস। এটা বানানো মূর্ধন্য হবে না। আমি লিখলাম হচ্ছে কর্নার, বলো তো কর্নার বানানে কি নটা মূর্ধন্য হবে? যদি না হয় তাহলে সঠিক বানানটা সবাই লিখবা, কর্নার। আমি লিখলাম হচ্ছে ফার্নিচার, এটা বানান কি ঠিক আছে না ভুল আছে? যদি ভুল হয় তাহলে সঠিকটা লিখবা, ফার্নিচার। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে ডাস্টবিন, দেখো শব্দটা ডাস্টবিন নাকি ডাস্টবিন কোনটা হবে লেখো সবাই। এই তিনটা শব্দের বানান দিয়েছি, তিনটা শব্দের বানান লেখো সবাই, ডাস্টবিন না ডাস্টবিন কোনটা হবে, ঠিক আছে। সবগুলো শব্দের বানান লেখো সবাই, গুড, চমৎকার। এটা কিন্তু প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। মেহজাবিন ক্লাস তো শুরুই হয় না রে ভাই, 1 ঘন্টা হয়েছে, আরও কিছুক্ষণ হবে, তুমি থাকো ইনশাল্লাহ। 2টা টপিক আজকে শেষ করবো, নত্যবিধান, সত্যবিধান। এরপরে আরেকটা টপিক আছে, এটাই শেষ, এই রুলস, এটা রুলস। এরপরে আমরা ইনশাল্লাহ পরের যে টপিকটা আছে সেটাও আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদেরকে একটা অনুরোধ করি ভাই, শোনো, স্মার্টলি ক্লাস করার জন্য বা ক্লাস থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য 2টা কাজ করবা। একটা হচ্ছে ক্লাসটা যখন থাকবে এর কিছুক্ষণ আগে 1 ঘন্টা ঘুমায় নিবা, এটা খুব হেল্প হয় ক্লাসের জন্য। 1 ঘন্টা ঘুমাবা অথবা 2 ঘন্টা ঘুমাবা, ঘুমায় ক্লাসে জয়েন করবা, এটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে যেই দিন যেই ক্লাসটা থাকবে টপিকের উপরে, ওই টপিকটা আগে একটু দেখে নিবা, একবার 1 ঘন্টা আগে তুমি নিজে পড়ে নিবা, অথবা কোনো একটা ইউটিউব বা হ্যান ত্যান কোথা থেকে একটা ক্লাসটা করে নিবা।
এতে কি হবে জানো, তুমি ক্লাসে যখন জয়েন করবা তুমি ক্লাসটা সবচেয়ে বেস্ট বুঝবা, সবচেয়ে বেস্ট বুঝবা, এটা মাথায় রেখো। এত কিছু বলে দিচ্ছি, এগুলো তো ভাইয়ের কাজ, বুঝছো, বাবার কাজ করে দিচ্ছি, এগুলো মাথায় রাখবা। এই জন্য তোমাকে অবশ্যই 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 প্রতিটা সময় ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। দুইটা কাজ বলছে কিন্তু, ক্লাসটা যখন শুরু হবে এর 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ঘুমায় নিবা, আর এটা হচ্ছে ক্লাসটা অবশ্যই 1 ঘন্টা আগে দেখে নিবা, ইউটিউবে অথবা বইতে যেমনে পারো দেখে নিবা। গুড, সবাই চমৎকার, সবাই পারছো। কর্নার বানানে কি হবে না বলো তো, দন্তন্য হবে, এটা দন্তন্য হবে। এবার দেখো এইটার বানানটা একটু খেয়াল করো, ডাস্টবিন, এটা ঠিক আছে না, এটা দন্তস্ব হবে, ডাস্ট, বয় রস্বইকার হবে, মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, ডাস্টবিন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, নাজমুস সাকিব বলেছে আপনার ক্লাসগুলো করলেই সম্পূর্ণ বোঝা যায়, বাকিগুলো আর লাগে না। না তাও তুমি আগে দেখে আসবা, আরো ভালো বুঝবা নাজমুস সাকিব, ইনশাআল্লাহ দেখো। আচ্ছা, এবার সবাই লেখো সত্যবিধান, লেখো সত্যবিধান। মূর্ধন্য শয়ের ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে, দ্রুত লেখো। আর 1 নম্বর রুলস লেখো, এরকম এরকম লেখো। 1 নম্বর রুলস, যদি কোনো শব্দের বানানে এরকম থাকে র, রেফ, রি এবং রিকার থাকে এবং তারপরে যদি কোনো স হয় তবে সেই স মূর্ধন্য স হবে। কথা কি ক্লিয়ার? এই 4টা বর্ণের পরে কোনো স হলে, যেমন দেখো আমি একটা শব্দ লিখলাম বর্ষ, বর্ষ বানানে সটা কি হবে, মূর্ধন্য স হবে। কারণ হচ্ছে এখানে রেফের পরে কি আসছে, স আসছে, রেফের পরে কি আসছে, স আসছে, তাই এই সটা কি হবে, মূর্ধন্য স হবে। কথা কি ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, লেখো সবাই। থ্যাংক ইউ, এখন শুনবা, এখন শুনবা, এখন শুনবা। হ্যাঁ হ্যাঁ, মিউট মিউট করে ফেলছিলাম, শিওর, সরি। আচ্ছা শোনো, এখানে বলছিলাম হচ্ছে রি যে আছে, রি এর পরে স আসছে, সুতরাং এই সমূর্ধন্য স হবে। কথা কি ক্লিয়ার? রিকারের পরে স আসছে, এই সমূর্ধন্য স হবে। রেফের পরে স আসছে, এটা মূর্ধন্য স হবে। রয়ের পরে স আসছে, এটা মূর্ধন্য স হবে। কথা কি ক্লিয়ার? এটা এটুকু বোঝো না এমন কেউ আছো? এমন কেউ আছো ভাই এটা বোঝো নাই? সাউন্ড তো এখন আছে, সবাই কি বুঝতে পারছো কিনা একটু জানাবা। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ বুঝছি ভাই, কিছুই বুঝি না এতক্ষণ, কিছু শোনা যায় না, কিছুই বুঝি না, এটা কেমন কথা রে ভাই? এই যে এখন বললাম এখন বোঝো, যখন সাউন্ড দিছে তখন তো এরপর আবার বলছি, বলছি এই বর্ণগুলো প্রভাব সৃষ্টিকারী বর্ণ, এরপরে স হলে সেটা মূর্ধন্য স হবে, নয়ের মতো ভাই, নয়ের জায়গায় ন হয়েছে, এটাকে স হবে। ঋষির আগে আবার আ কোত্থেকে পাইলা তুমি?
ঋষি যে লিখছি এর আগে আ কই পাইলা তুমি? আ নাই তো, এটা রস্বইকার। আর কার তো শয়ের পরে আছে, কার সবসময় শয়ের পরে আছে। তাসকিদুল হক আনান কার সবসময় শয়ের পরে আছে। এটাকে বিশ্লেষণ করলে আমরা এরকম পাবো, রি যোগ মূর্ধন্য স যোগ রস্বই, রস্বইটা পরে আছে, তাহলে রি এর পরে স থাকলে সেটা তো মূর্ধন্য স হবেই। ক্লিয়ার? এবার কেউ বোঝেন এমন কেউ আছে? কৃষি, হ্যাঁ সব সব কৃষি পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বর রুলস লেখো। 2 নম্বর রুলস হচ্ছে ট বর্গীয় বর্ণ, ওই আগেরটার মতো। ট বর্গীয় বর্ণগুলো যে আছে না, এর পূর্বে যদি স যুক্ত হয় তাহলে সেটা আবার মূর্ধন্য স হবে। আগেরটা হচ্ছে মূর্ধন্য ন, এটা হচ্ছে মূর্ধন্য স। ঠিক আছে? 7টা না, এখানে যেই কটা লিখছে ওই কটাই। তোমাকে আবার বেশি, তুমি আবার বেশি বুঝতে দাও কেন মেহেরজাবিন? বেশি বুঝতে হতে বলিনি, 4টা আমি লিখে দিয়েছি, 4টাই। ঠিক আছে? দেখো আমি একটা শব্দ লিখলাম কষ্ট। দেখো তো এখানে কষ্ট বানানে কি স যুক্ত হয়েছে কিনা? যুক্ত হয়েছে। কার সাথে? ট এর পূর্বে। এবার তুমি দেখো তো ট যে আছে, আমরা বলছিলাম ট বর্গীয়ের পূর্বে সযুক্ত হলে সেটা মূর্ধন্য স হবে। ঠিক আছে? আচ্ছা, আবার একটা শব্দ আছে কাষ্ঠ। দেখো এই কাষ্ঠ বানানে কিন্তু ঠিক একই রকম হয়েছে, সটা মূর্ধন্য স হবে। কি হবে বলো তো? সটা মূর্ধন্য স হবে। কেন? কারণ এখানে কিন্তু ঠ আছে, এই ঠটা টবর্গীয় বর্ণ, আর টবর্গীয় বর্ণের পূর্বে যে স যুক্ত হবে সেটা কোন স বলো তো? মূর্ধন্য স। গুড, চমৎকার। দেখো এটি ভালো করে। হ্যাঁ, বৃষ্টি, দৃষ্টি, সৃষ্টি সবগুলোর বানানে কিন্তু সেম। এখানে বৃষ্টি যেটা আছে, দৃষ্টি যেটা আছে, সৃষ্টি যেটা আছে, কৃষ্টি যেটা আছে, এই সবগুলোর বানানে দেখো তুমি স যুক্ত হয়েছে কার পূর্বে? ট এর পূর্বে। ট এর পূর্বে যুক্ত হয়েছে মানে সেটা কোনটা হবে? মূর্ধন্য স হবে। এখন সবাই ক্লিয়ার ভাইয়া? আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, নষ্ট, ভ্রষ্ট, কাষ্ট। ঠিক আছে? আমরা বলি না তোর একটা উষ্ঠা দিমু, এই উষ্ঠা বানানো কিন্তু ঠিক একই রকম, উষ্ঠা, উষ্ঠ। ঠিক আছে? ওষ্ঠ। এই দেখো সবগুলোর বানানো কিন্তু ঠ। প্রতিষ্ঠান। ঠিক আছে? এখানেও কিন্তু ঠিক সেম, ঠ এর পূর্বে আসার কারণে মূর্ধন্য স হয়েছে। আশা করি সবাই ক্লিয়ার। পারবা ইনশাল্লাহ? আরে নিলয়, তুমি নষ্ট না রে ভাই, দুনিয়ার সব নষ্ট কিন্তু তুমি নষ্ট না। আচ্ছা দেখো, এরপর আরেকটা খেয়াল করো, এটা তো হলো নাকি? এবার আরেকটা লেখো, 3 নাম্বার রুলস। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য স। স্বভাবতই মানে যেন কি বলছিলাম, এবার তোমরা বলবা। স্বভাবতই মূর্ধন্য স হবে। স্বভাবতই কি হবে? মূর্ধন্য স হবে কিছু শব্দে। দেখো আচ্ছা, কারণ সারা হুদাই, এই তো গুড, চমৎকার। কারণ সারা বা হুদাই, হুদাই যেটা মূর্ধন্য স হবে সেটার নাম কি? স্বভাবতই মূর্ধন্য স। যেমন দেখো আমি তোমাকে যদি বলি ভাই আমি লিখলাম হচ্ছে 60, এই 60 শব্দে শটা কেন মূর্ধন্য স হয়েছে? কোনো কারণ আমি তোমাকে বলতে পারবো না। কেন? কারণ এটা হুদাই হয়েছে। এটা কেন হয়েছে? হুদাই। মনে থাকবে এটা। আবার একটা শব্দ লিখলাম 16, এই 16 বানানে শটা মূর্ধন্য স কেন হয়েছে? হুদাই।
আমি একটা শব্দ লিখলাম ষোড়শী, এটা বানানো শটা মূর্ধন্য ষ কেন হয়েছে? হুদাই। একটা শব্দ লিখলাম ষোড়শ, এটা বানানো শটা কে হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে কেন? হুদাই। সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, ষোড়শী এরকম অনেকগুলো শব্দ আছে। আষাঢ়, ঠিক আছে, দশম শ্রেণীর বইতে এরকম অনেকগুলো শব্দের ইয়ে দেয়া আছে, কি জন্য চিত্র দেয়া আছে। তোরা এই শব্দগুলো একটু সবাই পড়ে নিবা, ঠিক আছে? এটা সবার কাছে অনুরোধ। ভাষা, ঠিক আছে, ভাষা, এই সবগুলো শব্দের বানানে কি হবে? মূর্ধন্য ষ হবে। পারা যাবে ইনশাআল্লাহ। শেষে অবশ্যই কারণে হয় নাই। সবার কি এটা হয়েছে ভাইয়া? আচ্ছা, কিভাবে বুঝবো যে কোনো হুদাই হয়েছে? রুলসের মধ্যে পড়ে নাই, ট বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত হয় নাই, এবং র রেফ রি রিকার এরপরে হয় নাই, র রেফ রি রিকার এরপরে যদি শটা মূর্ধন্য ষ হয় তাহলে সেটা তো কারণ আছে, এবং ট বর্গীয় পূর্ণযুক্ত হয়েছে কারণ আছে। কিন্তু এই দুটা বাদে অন্য কোনো কারণেই হয়েছে, মানে অন্য এই দুটা কারণে হয় নাই, তার মানে এটা সেটা কি? স্বভাবতই মূর্ধন্য ষ। কথা ক্লিয়ার? মানুষের কারণ আছে, ঠিক আছে, এটা বলতেছি। সবাইকে লিখছো এটা? আরেকটা কারণ দেখাচ্ছি, একটু লেখো সবাই। আমরা অনেক সময় এই দুটা স্বয়ের ক্ষেত্রে একটা প্রবলেমে পড়ি, দন্ত স্ব আর একটা হচ্ছে মূর্ধন্য ষ। এটা মাথায় রাখবা। সহজে করে বলি, এর অপর নাম নিত্য মূর্ধন্য ষ। গুড, চমৎকার একটা কথা বলছে। এর অপর নাম হচ্ছে নিত্য মূর্ধন্য ষ। কোনটার অপর নাম? ওই যে স্বভাবতই মূর্ধন্য ষ। পরীক্ষায় এগুলো কেমনে আসে? একটা শব্দ দিয়ে জিজ্ঞেস করবে, নিচে কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে। যেমন এরকম আসবে, কোন শব্দটি, নিচের উদাহরণটা দেখো, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে, এরকম দিবে। দেয়া থাকতে পারে এরকম বর্ষ, 1 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন থাকতে পারে প্রতিষ্ঠান, ঠিক আছে, প্রতিষ্ঠান। 3 নাম্বার থাকতে পারে হচ্ছে কি, থাকতে পারে সার, সার থাকলো, সার। আর 4 নাম্বার থাকলো হচ্ছে 4 নাম্বার থাকলো হচ্ছে কষ্ট। এবার বলতো এখানে কোনটা স্বভাবতই? আনসার করো সবাই, 1 2 3 আনসার করো দ্রুত। সবাই আনসার করবা, আমি এটা বুঝে দিচ্ছি, আশা করি পারবা সবাই ইনশাল্লাহ। সার, ঠিক আছে, 3 নাম্বারটা। কেন? কারণ ওটার মধ্যে যে ছটা হয়েছে কোনো কারণ ছাড়া হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এবার এই জায়গায় আসো, এখানে ছটা মূর্ধন্য ছটা যে আছে, দন্ত স আর মূর্ধন্য স, এটা না সহজভাবে বুঝাই, তারপরে তোমার ঝামেলা থাকলে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ। শোনো, আমি দেখবো এই ছটা দন্ত স দেবো না মূর্ধন্য স দেবো, যেখানে ঝামেলাটা হবে সেই জায়গাটায় তুমি দেখবে এর আগের বর্ণের স্বরধ্বনি কি আছে। আগের বর্ণের স্বরধ্বনি যদি অ বা আ থাকে, কি থাকে বলো তো? অ বা আ, তাহলে ছটা কি হবে? দন্ত স। এখন অ বা আ বাদে কি বাংলায় আর কোনো স্বরধ্বনি নাই? আছে। যদি ওইগুলার কোনোটা হয় অন্য স্বরধ্বনি, তাহলে সেটা হবে মূর্ধন্য স। কথা কি ক্লিয়ার? অ বা আ এরপরে যদি স হয় তাহলে সেটা হচ্ছে দন্ত স। আর অ বা আ বাদে আরো যেগুলো আছে, রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ, এ ওই ও ও, এগুলোর পরে যদি স হয় তাহলে সেটা মূর্ধন্য স। কোন জায়গায়? যে জায়গায় আমরা কনফিউজড হব যে দন্ত স দেব নাকি মূর্ধন্য স দেব, অন্য কোনো ক্ষেত্রে না। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে তুমি একটু বলো তো, যে প্রথম প্রশ্ন করছিলা, আমি লিখছি হচ্ছে মানুষ, বলো মানুষে আমি কোন স দেব, দন্ত স না মূর্ধন্য স? এবার তুমি বলো। আমরা তো জানি মানুষে মূর্ধন্য স দেই, কেন দিছি দেখি, কে বলতে পারবা? কারণ খেয়াল করো, এর আগের বর্ণে স্বরধ্বনি কি আছে? রস্ব উ। অ বা আ তো নাই, অ বা আ আছে না। খেয়াল করো ভালো করে, অ বা আ কিন্তু নাই। এই মানুষে মূর্ধন্য স হবে, দন্ত স হবে, আয়ের শাস্তির দিকে। এটা কি? আরে এগুলো কি বলতেছে? পূর্বের বর্ণে স্বরধ্বনি কি আছে তুমি দেখবা না? রস্ব উ, তাহলে মূর্ধন্য স হবে। ক্লিয়ার? দেখো বলে রস্ব ই না কি আছে? মুরসালিন, তোর জাস্ট গুলি করে এমনিতে মেরে ফেলাবো আমি, বুঝছি, এমনিতে কোনো কারণ ছাড়া মেরে ফেলাবো। পুরো ফালতু পোলা এটা। চিন্তা করছে এখানে রস্ব ই আছে এখানে।
তুমি 100 বার সরি বলবা, এটার জন্য 100 বার সরি বলবা, ঠিক আছে? তুমি মাত্র আসছো আসসালামু আলাইকুম বলতে, দেখো এবার তুমি মিলাও সবাই। আচ্ছা সরি মুরসালিন, এমনিতেই বলছি, আবার তুমি সিরিয়াসলি নিয়ে নিও না, ঠিক আছে? পরে পরে এমনি ভিডিওতে রেকর্ড আছে, সাক্ষী আছে, মামলা হয়ে যাবে আমার নামে কিন্তু। আচ্ছা দেখো, এবার একটু বিষয়টা খেয়াল করো। আমি আর একটা শব্দ লিখলাম, এটা লিখলাম মনে করো, আমি লিখবো পরিষ্কার, তাই না? তুমি বলো তো এই পরিষ্কারের মধ্যে আমি কোন স দেব? আরেকটা শব্দ লিখবো। আচ্ছা এবার একটা লিখলাম হচ্ছে পুরস্কার, পুরস্কারের মধ্যে কোন স দেব? দেখো তো, দুইটা জায়গা আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে, তারপর আমি মানে তুমি বুঝে নাও। পরি আর এটা হচ্ছে পুর, পরি আর এটা কি আছে বলো তো? পুর। সবাইকে এটা হয়েছে? এই পরি আর পুরো যে আছে, এটা একটু দেখে নাও, পরির মধ্যে কি আছে আর আচ্ছা গুড, চমৎকার। এই যে সবাই অনেকেই মোটামুটি বুঝতে পারছো, এটার আগের বর্ণে স্বরধ্বনি কি আছে? রস্বই। রস্বই তো আর অ বা আনা অন্য স্বর, তাহলে রস্বই থাকার কারণে কোন স হবে? মূর্ধন্য স। এর আগের বর্ণে স্বরধ্বনি কি আছে? অ, পুর অ আছে না, অ থাকার কারণে এখানে কোন স হবে? দন্ত স। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আশা করি সবাই ক্লিয়ার। এবার সবাই আরো কয়েকটা শব্দ লেখো। তিরস্কার, আমি শুধু এটা লিখে দিচ্ছি, তিরস্কার, তুমি বাকিটা লিখবা। এরপর লিখবা হচ্ছে বহিষ্কার, এটা লিখবা। এরপর লিখবা হচ্ছে নমস্কার, এটা লিখবা। এরপর লিখবা হচ্ছে আবিষ্কার, একটা শব্দ লিখবা আবিষ্কার, এই আবিষ্কার শব্দটাও লিখবা। আমি শুধু আবি লিখলাম, তোমরা বাকিটা লেখো, দ্রুত লেখো। 1 2 3 4 আবিষ্কার, লিখছো সবাই? আচ্ছা এবার সবাই লিখবো হচ্ছে সুষম, সুষম, বিষম, এগুলো বানানটা লিখবা সবাই। বিষম, সুষম, কোন স হবে? সবাই লিখবা। এখানে কিন্তু সুষম বানানে, সম বানানে দন্তস্ব, সম বানানে দন্তস্ব, যোগ করলে তখন কি হয়ে যাবে? লিখবা সুষম, বিষম। গুড, চমৎকার, অনেকেই পেরে ফেলছে, মাশাআল্লাহ। আশা করি তো চমৎকার পারে রে, সবার আগে আগে বলে দেয়। আচ্ছা গুড, সবাই মাশাআল্লাহ, অনেকেই পারতেছো। হ্যাঁ গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবিষ্কার, নমস্কার, তিরস্কার, বহিষ্কার, সবাই কি বুঝে বুঝে পারতেছো? বুঝা বুঝা পারতেছো নাকি আন্দাজি পারতেছো? ভাইয়া এখনো বলো আমাকে, তোমরা কি বুঝে বুঝে পারতেছো নাকি আন্দাজি পারতেছো? এটা একটু সবাই চিল্লায় বলো। সবাইকে হইছে? গুড, চমৎকার, মাশাআল্লাহ। কিন্তু আজকে শিক্ষার্থীর সংখ্যা কম, এই জন্য ভালো লাগতেছে না আমার। আরো আরো বেশি থাকতে হবে, বুঝছো? আরো বেশি থাকতে হবে। যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে দেখে বুঝায় ক্লাসে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা কি, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সবার আগে লিখছো জন্য তোমার জন্য শুভকামনা। বুঝছি ভাইয়া, ভাইয়া কি আগে আচ্ছা ঠিক আছে রয় ভাইয়া, এগুলো খাতায় লিখছি, থ্যাংক ইউ। তাহলে পারা যাবে তো ইনশাআল্লাহ? এই রুলসটা সবাই ক্লিয়ার? আচ্ছা একজন বলছে বুঝে বুঝেই পারার কথা, কারণ আপনি যেভাবে বুঝিয়েছেন। এই আন্দাজি বলছে কি, একটা মেয়ে বলছে আন্দাজি, আমার কষ্ট লাগলো এটা দেখে।
নাজমুস সাকিব, শোনো ভাই, তোমার মতো সবারই রেজাল্ট খারাপ হয়েছে, ইট ডাজেন্ট ম্যাটার। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ কি বলছেন জানো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। তোমার রেজাল্ট যত খারাপ হোক ভাই, আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজে চেষ্টা করে যাও, নিজে চেষ্টা করে যাও, নিজে চেষ্টা করে যাও, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। আমরা ফার্স্ট পার্টের ক্লাস শুরু করে দেবো, বললাম না সামনের সপ্তাহ থেকে 3 দিন ক্লাস থাকবে, তখন ফার্স্ট পার্টের ক্লাস নেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, উত্তর দিয়েছি, উত্তর দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই পারবা ইনশাল্লাহ। এটা হবে সুষম, ঠিক আছে? কারণ আগের বনে হ্রস্ব উকার আছে। এটা হবে বিষম, আগের বনে হ্রস্ব ইকার আছে, অন্য স্বর নেই। পারবা আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা নিয়ম পড়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, আর একটা নিয়ম পড়ে, ঠিক আছে? দেখো, একটা বড় নিয়ম পড়বো। তোর এরকম পড়ছো না, ক খ গ ঘ উ। সবাই একটু লেখো খাতায় এরকম করে। চ ছ, বাম পাশে জায়গা রেখে লিখো। জ ঝ ইও। ট ঠ ড ঢ মূর্ধন্য ন। ত থ দ ধ দন্ত ন। প ফ ব ভ ম। এটা একটু সবাই লিখে ফেলো, তুলে ফেলো, এটা সবাই তুলে ফেলো। আচ্ছা, দেখো ভাইয়া, এই প্রত্যেকটা বর্ণের পরে একটা করে নাসিক্য বর্ণ আছে। কি আছে বলো তো? নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ কাকে বলে? যেগুলো উচ্চারণ সময় নাকের সাহায্য লাগে, এটা বলেছিলাম। এবং এইগুলো, এই যে বর্ণগুলো যে আছে না, এই প্রত্যেকটা বর্ণে কিন্তু একটা জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে নাসিক্য বর্ণগুলো যখন যুক্ত হবে, তখন নাসিক্যগুলো শব্দটা সর্বদা নিজ বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত হবে। অর্থাৎ একটা নাসিক্য 4টা করে বর্ণের পূর্বে যুক্ত হতে পারে, এছাড়া আর কোনো বর্ণের পূর্বে যুক্ত হতে পারে না। যেমন এটার পূর্বে যুক্ত হইলে অনলি উ যুক্ত হইতে পারে, এটার পূর্বে যুক্ত হইলে ইও যুক্ত হইতে পারে, এটার পূর্বে অনলি মূর্ধন্য ন যুক্ত হইতে পারে, এটার পূর্বে দন্ত ন যুক্ত হইতে পারে, আর এটার পূর্বে ম যুক্ত হইতে পারে। তুমি এরকম কোনো নাসিক্য বর্ণ যুক্ত পাবা না যেখানে ম এই 4টা বাদে এগুলো কারো পূর্বে যুক্ত হয়েছে, অথবা ইও এই 4টা বাদে অন্য কোনো বর্ণের পূর্বে যুক্ত হয়েছে। এরকম কোনো শব্দ পাবা না, কোনো শব্দ পাবা না। এটা শেষ রুলস, একটু ভালো করে মাথায় রাখো। এরকম কোনো শব্দ তুমি কি করবে না, পাবা না। আমার কথা কি ক্লিয়ার? এবার দেখো, আমি কয়েকটা উদাহরণ দিই। আমি একটা শব্দ বললাম কাঙ্ক্ষ। দেখো তো, খিও লিখি অথবা খ লিখি। খিও লিখলে এখানে ক আছে, আর যদি খিও না লিখি তাহলে আমি লিখি এখানে কি লিখবো, খ লিখতে হবে। এখানে কিন্তু তোমার ও লিখতে হবে, খ। হ্যাঁ, নাসিক্য বর্ণগুলো সবাই একটু লেখো। নাসিক্য বর্ণ সবসময় তার নিজ বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত হয়, এটা হচ্ছে রুলস। নাসিক্য বর্ণ সবসময় তার নিজ বর্গীয় বর্ণের পূর্বে যুক্ত হয়। যেমন দেখো, এখানে একটা শব্দ আছে বঙ্গ, লিখছো সবাই? বঙ্গ। আমি লিখলাম হচ্ছে অঙ্গ। এখানেও ঠিক একই রকম হয়েছে। গ কার পরে যুক্ত হয়েছে? গ এর পূর্বে কে যুক্ত হয়েছে? ও যুক্ত হয়েছে। এই দেখো, গ আর ও নিজবর্গীয়, বুঝতে পারছি? আচ্ছা, এবার আরো উদাহরণ দেখো। এখানে আসতে পারে, লিখলাম চঞ্চল। কি লিখলাম বলো তো? চঞ্চল। এখানেও দেখো তো তুমি, ইওটা কার পূর্বে যুক্ত হয়েছে? চ এর পূর্বে। আমি লিখলাম হচ্ছে লাঞ্ছনা। কি লিখলাম বলো তো? লাঞ্ছনা। এখানেও দেখো তো, ইও কার পূর্বে যুক্ত হয়েছে? ছ এর উপরে। আমি লিখলাম হচ্ছে ব্যঞ্জনা। এখানেও দেখো তো, ইওটা কার পূর্বে যুক্ত হয়েছে? জয়ের পূর্বে। আমার কথা কি ক্লিয়ার? সবাই কথাটুকু বুঝতে পেরেছো? এরকম দেখো, একের পর এক সবগুলো। আমরা অনেকগুলো এটা দেখছি, ঘন্টা, আমরা দেখছি কাণ্ড, এগুলো আমরা দেখছি বানানগুলো, ঠিক আছে? কিছুক্ষণ আগে রক্তবিধানের মধ্যে। এটা এই জন্য এটা বেশি দেখবো না। তো দেখো, আমি একটা শব্দ লিখলাম পান্তা। পান্তা বানানে কি হবে? দন্তন্য, কারণ তয়ের পূর্বে। আবার লিখলাম পন্থা, সেখানেও কিন্তু দন্তন্য, ঠিক আছে? আমি লিখলাম হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব বানানো দন্তন্য, কারণ দ আছে। আমি লিখলাম অন্ধ।
অন্ধ বানানো কি দন্তন্য, কারণ এখানেও কি আছে ধ আছে। ক্লিয়ার? আমি আরেকটা দেখি শব্দ, আমি লিখলাম হচ্ছে পাম্প। এই দেখো পাম্প বানানে কিন্তু ম যুক্ত হয়েছে কার পূর্বে? পয়ের পূর্বে। আমি বললাম লম্ফ, এখানে ময়ের পূর্বে ম কার পূর্বে যুক্ত হয়েছে? ফয়ের পূর্বে। আমি লিখলাম হচ্ছে অম্বু, এই দেখো ম কার পূর্বে যুক্ত হয়েছে? বয়ের পূর্বে। আমি লিখলাম দম্ভ, এখানে ম কার পূর্বে যুক্ত হয়েছে? ভয়ের পূর্বে। নিজবর্গীয়, সব নিজবর্গীয়। কোনো শব্দ এরকম পাবা না যেখানে এই বর্ণগুলো অন্য কোনো বর্গের পূর্বের যুক্ত হয়েছে। সবাই কথা কি ক্লিয়ার? এই সূত্রটা লিখছো, নাসিক্য বর্ণ সবসময় তার নিজবর্গীয় বর্ণের পূর্বে যুক্ত হবে। লাস্ট টেকনিকটা আরেকবার বুঝাই দেন। লাস্ট টেকনিকটা বলছি হচ্ছে, এই যে নাসিক্য বর্ণগুলো আছে না, উ ইউ ন ন ম, এই নাসিক্যগুলো যখন পূর্বে যুক্ত হবে তখন অনলি 4টা করে বর্ণের পূর্বে যুক্ত হতে পারবে। বাংলায় এমন কোনো বানান পাবা না একটা নাসিক্য বর্ণ, যেমন উ একটা নাসিক্য বর্ণ, এটা কোন বর্গের? ক বর্গের। এটা যদি কখনো পূর্বে যুক্ত হয় তাহলে অনলি এই 4টা বর্ণের পূর্বে যুক্ত হতে পারবে। কখনোই এমন কোনো বানান পাবে না যেখানে এটা চ ছ ট ঠ এগুলোর পূর্বে যুক্ত হয়েছে। কথা কি ক্লিয়ার? সবাই বুঝে বিষয়টা? এগুলোর পূর্বে যুক্ত হয়েছে এমন কোনো বানান তুমি পাবা না, এটা মাথায় রেখো সবাই। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে, এইটাই হচ্ছে রুলসটা। তাহলে মোটামুটি আমরা শেষ করতে পারি আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লিয়ার। এবার সবাই একটু জানাও। হ্যাঁ, প্রশ্ন আসবে হচ্ছে, এখানে বানান আসবে, প্রশ্ন আসবে না, বানান আসবে। নিচের কোন বানানটা সঠিক? তোমাকে এরকম করে দিয়ে দিল যে ঘন্টা বানান কি সঠিক? ঘন্টা বানান সঠিক? তুমি দেবেন না, সঠিক না। ঠিক আছে? এইভাবে বানান আসবে। আচ্ছা, সবাই মোটামুটি আজকের ক্লাস থেকে শিখতে পারছো তো? আমাকে একটু জানাবা কি পরিমাণ শিখতে পারছো ক্লাস থেকে। সবাই একটু জানাও যে ক্লাস থেকে কি পরিমাণ শিখতে পারছো। আলহামদুলিল্লাহ, গুড, চমৎকার। অনেকেই বলছো যে ভালো, মাশাআল্লাহ, ভালো লাগছে। ঠিক আছে। এই ক্লাসটা যারা করেনি তারা কিন্তু মারাত্মক মিস করলো রে। ওদেরকে একটু জানাই দিবা যে ক্লাসগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হচ্ছে আগামী ক্লাস হচ্ছে তোমার বাংলা বানানের উপরে ক্লাস থাকবে, খুব চমৎকার একটা ক্লাস। ঠিক আছে? আচ্ছা, গুড ভাইয়া। এই চ্যাপ্টারে আর কোনো নিয়ম পড়তে হবে না? আর কোনো নিয়ম পড়তে হবে না, শেষ সব নিয়ম। থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো শিখেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসটা সত্যি চমৎকার ছিল। রকি, প্রতিটা ক্লাসে চমৎকার থাকে, তুমি শেখার মানসিকতা থাকলে আমার কাছে মনে হয় তুমি বুঝতে পারবে এটা। সব বুঝছি, মাশাআল্লাহ। আমাদের আগে কিছুই জানতাম না, এখন আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা, গুড, চমৎকার। হিউজ পরিমাণ শিখেছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তাহলে যেহেতু পারো, আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবা, তোমার জন্য অনেক দোয়া। রেজাল্ট যা হোক, খালি পড়ায় মন দাও। আপনার ক্লাস অনেক সুন্দরভাবে বুঝেছি আমি, আরও আরেক জায়গায় ক্লাস করি কিন্তু এত বেশি ক্লিয়ার হতে পারিনি। যে মাশাআল্লাহ। আচ্ছা, চমৎকার, এগুলো ভালো লাগে আসলে, বুঝছো? আচ্ছা।